ওকে, তাহলে আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। ভাই দুইজন মেসেজ করছে, একটু মেসেজটা দেখা যাবে? জি শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেন উই উইল জাম্প টু আওয়ার মেইন লেসন। এট ফার্স্ট উইল টক অ্যাবাউট পজিটিভ ভার্ব। আমরা এখন প্রথমে পজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। দেন আরো কিছু বিষয় আছে, আরো কিছু টপিক আছে, এগুলো নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, আপনারা বুঝতে না পারলে জাস্ট আমাকে একটু বলবেন, আমি চেষ্টা করবো আরো বেশি ক্লিয়ার করার জন্য আপনাদের জন্য। তাহলে চলে আসি আমরা একদম শুরুর দিকে, পজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। এই নোটটা অন না করেই স্লাইড দিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, একটু নোটটা অন করে নিই আমরা, কারণ আমাদের একটু লেখালেখি করতে হবে। আপনারা পরবর্তীতে যেন ঝামেলায় না পড়ে যান। ওকে, তাহলে আমরা শুরু করছি। আমরা এখন পজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। এই পজিটিভ ভার্বের বাংলাটা হলো মূলত প্রযোজক ক্রিয়া। ওকে, প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া বলতে আপনারা এর আগে আলোচনা হয়তো দেখেছেন, বা যখন ক্লাস 8, 9, 10 বা ইন্টারমিডিয়েটে যখন করছেন, তখন আপনারা প্রযোজক ক্রিয়া করছেন এভাবে যে শিক্ষক ছাত্রকে ইংরেজি পড়াচ্ছেন, মা শিশুকে চাপ দেখাচ্ছেন। অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কোনো কাজ না করে কাউকে দিয়ে কোনো একটা কাজ করায় নাই, তখন যে ভার্বটা বসে এটাকে আমরা পজিটিভ ভার্ব বলি। যেমন আপনি যদি বলেন আমি ভাত খাই, আই ইট রাইস। কিন্তু আপনি যদি বলেন যে না আমি ভাত খাওয়াই, তখন বলতে হবে আই ফিড হিম রাইস। এই যে দেখেন, আমি খাই আই ইট, বাট আমি খাওয়াই আই ফিড। তার মানে যে ভার্ব দিয়ে আমরা সাধারণত নিজে কাজ করা বোঝাই সেটাকে বলা হবে নন পজিটিভ। বাট যে ভার্ব দিয়ে আমরা নিজে কাজ না করে এই কাজটা আরেকজনকে করাবো, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে পজিটিভ ভার্ব। এটাই হলো মূলত ঘটনা আর কি। তো আসেন আমরা একটু দেখে নিই। তো পজিটিভ ভার্বটা মূলত কি, এটা বুঝতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে যে পজিটিভ ভার্ব নয় কোনটা। তো আমি আপনাদের সুবিধার জন্য এখানে প্রথমে লিখে রেখেছি নন পজিটিভ ভার্ব, আর এই পাশে লিখে রেখেছি কিছু পজিটিভ ভার্ব। যেমন আমরা সবাই জানি সি মানে দেখা, বাট শো মানে হলো দেখানো। তাহলে নিজে দেখলে সি, বাট আপনি নিজে না দেখে অন্য কাউকে যদি দেখান তাহলে হবে শো। সিমিলারলি দেখেন ইট মানে খাওয়া, বাট আপনি নিজে না খেয়ে অন্য কাউকে খাওয়াচ্ছেন, তখন হচ্ছে ফিড। রিমেম্বার স্মরণ করা, রিমাইন্ড স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া। টেক নেয়া, কিন্তু নেয়াটা আরেকজনকে করাচ্ছেন গিভ। অনেকে এই টেক এবং গিভটাকে পজিটিভ ভার্বের আওতায় ফেলে না, চাইলে আপনি কেটে দিতে পারেন। রাইজ মানে ওঠা বা নিচে থেকে কোনো কিছু বেড়ে যাওয়া। আর রেইজ এর মানে হলো উঠানো অথবা বাড়িয়ে দেয়া বা বাড়ানো। লার্ন মানে শেখা অথবা পড়া। টিচ মানে শেখানো অথবা পড়ানো। একইভাবে দেখেন নো মানে জানা, কিন্তু আপনি নিজে না জানে যখন কাউকে জানাবেন তখন বলছেন ইনফর্ম। ইনফর্ম। এবার ডাইভ মানে হলো ডুব দেয়া, কিন্তু কোনো কিছুকে আপনি ডুব দিচ্ছেন না, ডুবাচ্ছেন চুবাচ্ছেন, তখন হবে সি। লাই মানে শোয়া, নিজে শুয়ে পড়ছেন লাই, বাট লেই এর মানে হলো শোয়ানো। ওকে, তো এই হলো গিয়ে কিছু আমরা নন পজিটিভ এবং পজিটিভ ভার্ব দেখলাম। কিন্তু আমরা অনেকগুলো জায়গা পাবো। যেমন দেখেন আমি এই পাশে লিখছি দুটো নন পজিটিভ, এই পাশে লিখলাম পজিটিভ। যেমন দেখেন আমি বললাম যে সি মানে দেখা, আমরা ডিফারেন্ট কালার ইউজ করি। যেমন দেখেন আমরা জানি যে সি মানে দেখা, বাট শো এর মানে হলো দেখানো। রিড মানে পড়া, বাট টিচ মানে হলো পড়ানো। এরকম আমরা অনেক ইংরেজি পাবো। আপনি বলতে পারেন, ওই যে আমরা একটু আগে বললাম নো এর মানে হলো জানা, ইনফর্ম মানে হলো কাউকে জানানো। তার মানে আমরা দেখতে পেলাম অসংখ্য ভার্ব আছে যাদের নন পজিটিভ এবং পজিটিভ রয়েছে। কিন্তু আপনি অনেক অনেক ভার্ব পাবেন যাদের কোনো পজিটিভ ভার্ব নাই। যেমন কুক মানে হলো রান্না করা, রান্না করানো এর কোনো ইংরেজি নাই। এই যে আমি লিখতেছি রাইট, রাইট মানে হলো লেখা,
লেখানো এর কোনো পজিটিভ ভার্ব নাই। ওকে, এরপরে দেখেন লাভ মানে ভালোবাসা, ভালোবাসানোর কোনো ইংরেজি নাই। ওকে, এরপরে আমরা এরকম অনেক পাবো। ডান্স মানে নাচা, নাচানো এর কোনো ইংরেজি নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যেগুলোর ইংরেজি নাই, পজিটিভ ভার্ব নাই, তাদেরকে কি আমরা পজিটিভ বানাতে পারবো না? হ্যাঁ, আমরা তাদেরকে পজিটিভ বানাতে পারবো। তাহলে মাথায় রেখেন, অনেকে বোকার মতো বলে ফেলে, অনেকে বোকার মতো বলে যে পজিটিভ ভার্ব পাঁচটা। ভাই পজিটিভ যদি পাঁচটা হয় তাহলে এখানে যেগুলোরা দেখতেছেন এরা কি? এরা কি ঝালমুড়ি, ফুচকা, জিলাপি? তাই নো, এরাও পজিটিভ ভার্ব। তবে আপনাকে মাথায় রাখতে হবে যাদের পজিটিভ ভার্ব নাই, যাদের পজিটিভ ভার্ব নাই, এই যে দেখেন এই ভার্বগুলোর কোনো পজিটিভ নাই। তো যাদের কোনো পজিটিভ ভার্ব নাই তাদেরকে পাঁচটা ভার্ব দিয়ে আমরা পজিটিভ বানাবো ভাই। সেই পাঁচটা কি? সেই পাঁচটা হলো লেট, সেই পাঁচটা হলো লেট, মেক, হেল্প, হ্যাভ এবং গেট। এই পাঁচটা ভার্ব দিয়ে আমরা তাদেরকে পজিটিভ বানাবো। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম, অনেক ভার্ব রয়েছে তাদের পজিটিভ এবং নন পজিটিভ বোথ রয়েছে, কিন্তু আপনি অধিকাংশ ভার্ব দেখবেন যাদের কোনো পজিটিভ ফর্ম নাই। যাদের পজিটিভ নাই তাদেরকে আমরা লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট এই ভার্বগুলো দিয়ে পজিটিভ বানাবো। এতটুকুর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন প্লিজ। আচ্ছা, আপনারা কথা বলতে পারেন চাইলে। আপনাদের কি আনমিউট করা আছে না? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, শরীফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। এর আগে আপনাদের সাথে ক্লাস হয়েছিল ভাই আমার? হ্যাঁ, তবে মোটামুটি মাঝখানে 2-3টা ক্লাস গ্যাপ পড়ছে ও আচ্ছা আচ্ছা, লাস্ট সম্ভব। ক্লাস কি কি নিয়ে আলোচনা হলো? এত আগের ছিল, আপনার লাস্ট ক্লাস কোনটা ছিল ওটাই ভুলে গেছি স্যার। মানে আমার না, মানে এর আগে যে ক্লাসটা করলেন সেটা কোন টপিকের ছিল? লস সম্ভবত, লস অফ ফ্রেস। তো ক্লজ আর ফ্রেজ আলোচনা হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকের আলোচনা হয়ে গেছে। আসেন, এই যে এখানে বলা হচ্ছে যে সাধারণত কর্তা নিজে কোনো কাজ না করে অন্য কাউকে করিয়ে নিলে ভার্বের যে ফর্ম বা রূপ ব্যবহৃত হয় এটাই হলো পজিটিভ ভার্ব। ইংরেজিতে যে সকল ভার্বের পজিটিভ ভার্ব নেই তাদেরকে লেট, মেক, হেল্প, গেট, হ্যাভ এই পাঁচটা ভার্বের সাহায্যে পজিটিভ ভার্বে রূপান্তর করতে হয়। তাহলে মাথায় রেখেন ভাই, পজিটিভ কিন্তু পাঁচটা না, মানে যাদের পজিটিভ নাই তাদেরকে আমরা এই পাঁচটা দিয়ে পজিটিভ বানাবো। অনেকে বোকার মতো বলে ফেলে পজিটিভ ভার্ব পাঁচটা, এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, আসেন তাহলে আমরা এবার ধাপে ধাপে দেখে নেই কি কি ছিল আমাদের। লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। এবার আমি একটু আপনাদেরকে স্ট্রাকচার গুলো দেখাই দিই, তার আগে আরেকটু বলে দিই। অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা এই যে পাঁচটা ভার্ব লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট এদেরকে দিয়ে যে আমরা পজিটিভ ভার্ব বানাবো, এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন লেট ব্যবহার করব, আমরা কখন হ্যাভ ব্যবহার করব, আমরা কখন গেট ব্যবহার করব, আমরা কখন মেক ব্যবহার করব। আর এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আপনি করতে পারেন আমাকে, তাই আমি আগেই উত্তর দিয়ে নিচ্ছি। মাথায় রেখেন, হ্যাভ এবং গেট এই দুটো পজিটিভ ভার্বকে আমরা তখনই ব্যবহার করব যখন আমরা কাউকে দিয়ে কোনো কাজ করাই নেব, তবে সেটা পেমেন্ট করার মাধ্যমে। যেমন দেখেন, ক্যারিয়ার এড আমারে কিন্তু বলে না এই সুমন স্যার এসে ক্লাস নেন এলে খবর আছে, তা কিন্তু বলে নাই। বরং তারা আমাকে পেমেন্ট করতেছে, আমাকে দিয়ে আপনাদের ক্লাস করায় নিচ্ছে, খেয়াল করেন। তাহলে তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে আর কি, আপনি যখন কাউকে পেমেন্ট করবেন, হ্যাঁ, অথবা কাউকে বলবেন, এখানে আক্স মানে কিন্তু জিজ্ঞেস করেন, আক্স মানে হচ্ছে বলা, কোনো কিছু করতে বলা। করতে বলবেন, কেউ একটা কাজ করে দিবে, অথবা কনভিন্স করা। আপনি কাউকে পটাই ফেলছেন যে প্লিজ এই কাজটা করে দাও বা এই কাজটা করো, সে করে ফেলছে। অথবা পার্সুয়েট মানে প্ররোচিত করা, যে তোমাকে এই কাজটা করতে হবে, বা পটাই ফেলছেন। তো পটায় পটায় মটায় বা একটু কনভিন্স করে কাউকে কোনো কাজ করে নিছেন, পেমেন্ট দিয়েছেন, সে আপনাকে কাজ করে দিয়েছে। যেমন আমরা দর্জির দোকানে গিয়ে, আহ, দর্জির দোকানে গিয়ে আমরা জামা কাপড় দিয়ে তাকে সেলাই করে নিচ্ছি। কেন? এমনি এমনি দিচ্ছে না, তাকে আমরা টাকা দিচ্ছি। একইভাবে দেখেন, আপনি সেলুনে যাচ্ছেন, যিনি নরসুন্দর, তাকে গিয়ে বলবেন এই চুল কাট, চুল কেটে দিবে না, তাকে আপনি টাকা দিচ্ছেন, পেমেন্টের বিনিময়ে সে আপনার চুল কেটে দিচ্ছে। তো এরকম আর কি। হ্যাঁ, পেমেন্টের বিনিময়ে অথবা কাউকে রিকোয়েস্ট করে বা কনভিন্স করে কোনো কাজ করায় যদি নেই আমরা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। হ্যাঁ, অন্যদিকে আপনি যদি গায়ের জোর দিয়ে, আপনি ফোর্স করে যদি কোনো কাজ করায় না, যেমন ধরে নেন আমি আপনার মাথায় পিস্তল ঠেকাইছি, ঠেকাই বললাম যে যা তুই এই কাজটা করে দে নাহলে কিন্তু খবর আছে। অথবা ধরে নেন
আপনার ছোট ভাইকে একজন আটকা রাখছে, আটকা রেখে বলতেছে এই কাজটা যদি করে না দাও তাহলে কিন্তু তোমার ছোট ভাইয়ের সানডে মানডে ক্লোজ করে দেবে। এই যে দেখেন, জোর করে কোনো কাজ করা নিচ্ছে, অথবা দেশে একদম আইন জারি করে ফেলছে, আপনি একটা একদম ওই কাজটা করতে বাধ্য। এরকম যখন কাউকে প্রেশারাইজ করে, ফোর্স করে, অথবা একদম রিকোয়ার্ড, প্রয়োজন বানায় দিছে, করতেই হবে, এরকম জোর দিয়ে কোনো কাজ করা বোঝা নিলে আমরা মেক বোঝাবো। দেখেন, হ্যাভ এবং গেট দিয়ে কাউকে কাজ করায় নিলে সাধারণত জোর করা হয় না, কিন্তু আপনি যদি একটু স্ট্রংলি বোঝান যে সে আমার কাজটা করতে বাধ্য করেছিল, কাজ করাই দিচ্ছে, সেক্ষেত্রে মেক ব্যবহার করবেন। আর আর লেটটাকে আমরা ব্যবহার করি সাধারণত কাউকে কোনো কিছু আপনি করেন নাই, বাট করার অনুমতি দিয়েছেন। হুম, কোনো কাজ করার অনুমতি দেয়া বোঝানোর জন্য। আপনি একটা কাজ করেন নাই, বাট আপনি কাজ করার অনুমতি দিয়েছেন, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব লেট। অন্যদিকে দেখেন, এই যে হেল্প, ভাই আমরা হেল্পের ব্যবহার সবাই জানি, যে আমি কোনো একটা কাজ করি নাই, বরং কাউকে কোনো একটা কাজ করতে অ্যাসিস্ট করেছি বা সহায়তা করছি, সেক্ষেত্রে আমরা হেল্প ব্যবহার করব। অনেকেই যে হেল্প ভার্বটাকে পজিটিভের আন্ডারে আনতেই চায় না। এতটুকুর মধ্যে যদি প্রশ্ন থাকে বলতে পারেন, না থাকলে আসেন আমরা এইবার একটু এই স্ট্রাকচারটা চলে আসি। আমরা এই স্ট্রাকচারটাকে একটু ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাই। দেখেন, আমি এখানে লিখে রেখেছি স্ট্রাকচার, যদি এটা হবে স্ট্রাকচারস, কারণ এখানে অনেকগুলো স্ট্রাকচার আছে। স্ট্রাকচার গুলো কি কি স্যার? এক নাম্বার যে স্ট্রাকচারটা আল্লাহর ওয়াস্তে একদম ঠাড়া মুখস্থ করবেন, সেটা হলো আমরা পজিটিভ ভার্ব হিসেবে পাঁচটা ভার্ব দেখলাম, মানে যাদের পজিটিভ নাই তাদেরকে এই পাঁচটা দিয়ে আমরা পজিটিভ বানাই। লেট, মেক, হেল্প, তারপরে দেখেছিলাম আমরা হ্যাভ এবং গেট। তো দেখেন, এই পাঁচটার মধ্যে তিনটা, লেট, মেক, হেল্প, আল্লাহর ওয়াস্তে কিভাবে মুখস্থ করবেন জানি না বাবা, এটা আপনারা মুখস্থ করতে হবে না। আমি এখানে লিখে দিচ্ছি টি এম, মানে টানা মুখস্থ বা ঠাড়া মুখস্থ। দেখেন, এই লেট, মেক, হেল্প, এই তিনটা ভার্বের পরে যদি ব্যক্তি পান অথবা যদি বস্তু পান, আপনি যেটাই পান ভি ওয়ান লিখবেন। যেমন যদি থাকে লেট রানা, তারপরে লিখবেন ডু। যদি থাকে লেট দা বক্স, লেট দা অমুক তমুক, লেট দা পেন্সিল, যেটাই থাকুক, অর্থাৎ ব্যক্তি থাকুক বস্তু থাকুক, লেট, মেক, হেল্পের পরে ভার্বের আমরা বেস ফর্ম লিখবো, প্রেজেন্ট ফর্ম না, বেস ফর্ম, এক নাম্বার ফর্ম লিখবো। তাহলে আমাদের এই তিনটার কাজ শেষ। বাকি থাকলো কোনটা? হ্যাভ আর গেট। এইবার দেখেন, আপনি যদি হ্যাভ এবং গেট, আপনি যদি হ্যাভ এবং গেট এই দুটোর পরে বস্তু পান, ব্যক্তি না কিন্তু বস্তু যদি পান, তাহলে ভি3 হবে। এখন হ্যাভ এবং গেটের ক্ষেত্রে ব্যক্তি বাকি থেকে গেল। এই জায়গাটাতে আমরা যেটা মাথায় রাখবো, যে হ্যাভ এর পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভি1 হয়, অন্যদিকে গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে 2 + V1 হয়। ওকে, এবার আরেকটা নোট মাথায় রাখেন, তবে আমরা একটু আগে দেখলাম হেল্পের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক ভি1 হয়। আপনি চাইলে হেল্পের পরে ইনফিনিটিভও ব্যবহার করতে পারবেন, হ্যাঁ, তবে বেটার হয় আমরা ভি1 ব্যবহার করি। এইটা একটু এক নজরে দেখে নেন, এটা আপনারা আমারে মুখস্থ করতে হবে। ওকে, এটা আপনাকে আমাকে মুখস্থ করতে হবে, এক নজরে দেখে নেন একটু প্লিজ। এটা একটু এক নজরে দেখে নিতে হবে, মুখস্থ করতে হবে। বুঝছেন কিনা আমারে বলতে হবে, হ্যাঁ। যাদের যাদের মুখস্থ হয়ে গেছে একটু বলে ফেলেন তো, কার কার মুখস্থ হয়েছে একটু বলেন, কারা কারা মুখস্থ করে ফেলছেন একটু বলে ফেলেন প্লিজ। আচ্ছা, কেউ তো কিছু কয় না। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি স্ট্রাকচারটা মুখস্থ হয়ে গেছে। আমার সাথে একবার একটু খেয়াল করেন। লেট, মেক, হেল্প, এরপরে ব্যক্তি থাকুক বস্তু থাকুক ভি1 লিখবেন। হ্যাভ গেটের পরে বস্তু থাকলে ভি3, তবে হ্যাভ এর পর ব্যক্তি থাকলে ভি1, কিন্তু গেটের পর ব্যক্তি থাকলে ইনফিনিটিভ। এইটা বাবা আপনারা মুখস্থ করতে হবে, যদি মুখস্থ না করেন তাহলে বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা প্লিজ একটু বলেন। আর্থিক সমস্যা ছাড়া যে কোনো সমস্যা থাকলে আমাকে বলা যায়। রমজান ভাই আছেন? রমজান ভাই? আল্লাহ নাই।
রমজান মাসে রমজান ভাইরে পাবো আমরা। তাহলে আসেন, এইখানে আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, আসেন এই প্রশ্নগুলোর উত্তর উত্তরে চলে যাই। সেট এই, আচ্ছা এখানে একটা তথ্য আপনাদের সাথে বলে রাখা উচিত। আমরা বলেছিলাম পজিটিভ ভার্ব হচ্ছে লেট, মেক, হেল্প, হ্যাভ এবং গেট। ভাই এটা লেট না থাইকা লেটিংও থাকতে পারে, এটা লেটসও থাকতে পারে, এটা টু লেটও থাকতে পারে, এখানে এটা মেইড থাকতে পারে, এইটা মেইক থাকতে পারে, এইটা মেকিংও থাকতে পারে। দ্যাট মিনস এই যে পজিটিভ ভার্ব গুলো এরা যে কোনো ফর্মে থাকতে পারে, এরা যে ফর্মেই থাকুক না কেন পজিটিভ ইজ অলওয়েজ পজিটিভ। যেমন আপনি আমার মাথায় যদি টুপি পড়ায় দেন, যেমন ধরেন এটা টুপি পরেই ফেলেন, হ্যাঁ তোকে বেশি লাইট লাগতেছে, ধরেন আপনি আমার মাথায় একটা টুপি পড়ায় দিলেন, এই যে আমি টুপি পরছি, আমি কি চেঞ্জ হয়ে গেছি? চেঞ্জ হয় না, আমি যা ছিলাম তাই আছি। এখন আমি যদি শার্ট খুলে যা স্যান্ডো গেঞ্জি পরে থাকি, আমি কি চেঞ্জ হয়ে যাবো? চেঞ্জ হবে না, আমি যেটা ছিলাম সেটাই থাকবো। অর্থাৎ এদের সাথে একটা টুপি পরান, এদেরকে ক্যাপ পরান, আর এদের সাথে আইনজি যোগ করেন, দ্য থিং ইজ সেম। ওকে, এদের সাথে আপনি যাই যুক্ত করেন না কেন, এরা ওই জিনিসটা কিন্তু সেম। তাহলে এবার আমরা যে জিনিসটা দেখবো একটু খেয়াল করলে হবে আমাদের, এই যে হি লেখা আছে এরপরে মেইড, এটা কিন্তু একটা পজিটিভ ভার্ব, সংক্ষেপে সিভি লিখলাম, এটারে ছোট ভাই কোয়েন না। এরপর আসছে মি, মিটা কি দাদা? এটা হলো ব্যক্তি। তো আমরা জানি লেট, মেক এবং হেল্প এর পরে আপনারা ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক, কি হবে না? ভি ওয়ান হবে। হি মেড মি, এরপরে আমার ভি ওয়ানে লিখতে হবে, আসছে কি মেড। মেড হিম ফুলিশ। এই বাক্যটার বাংলা কে বলতে পারবেন? একটু চেষ্টা করেন তো। তিনি আমাকে দিয়ে তাকে বোকা বানিয়েছেন। এই তো মাশাআল্লাহ, মারাত্মক লিখছেন। হি মেড মি মেক হিম ফুলিশ এর বাংলা হলো সে, এই যে সে আমাকে দিয়ে তাকে, মানে আরেকজনের কথা বলছে, তাকে বোকা বানালো। আপনি আবার ভুলে বলেন না হি মেড মি, সে আমারে বানালো, আই মেক হিম ফুলিশ, আমি তারে বোকা বানালাম। সে আমারে বোকা বানালো, আমি তারে বোকা বানালাম, দিস ইজ নট লাইক দ্যাট। এর মানে হলো গিয়ে সে আমার দিয়ে তারে বোকা বানালো, সে নিজে বানায় নাই, আমার দিয়ে বানায় নিছে। দিস ইজ হোয়াই ইটস কল্ড পজিটিভ ভার্ব। এবার আসেন, আই ওয়ান্ট টু গেট দ্য হাউস। আমরা একটু আগে পড়ে আসছি গুরু, সেই প্রাইমারি থেকে শুরু, মনে আছে তো? যে আমরা পড়লাম গেট এবং হ্যাভ, আমি অবশ্য এইভাবে লিখে দিয়েছিলাম, হ্যাভ এবং গেট এই দুটোর পরে যদি বস্তু থাকে তাহলে কোনো কথা কওয়ানোর দরকার নাই, ভি3 বসায় দিবেন। দেখেন এই যে গেট আসছে, আই ওয়ান্ট টু গেট দ্য হাউস। পেইন্টেড। এই তো ধন্যবাদ ভাই, এটা তো বস্তু আসছে। সো আই ওয়ান্ট টু গেট দ্য হাউস পেইন্টেড, পেইন্টেড বিফোর উইন্টার। আমি শীতকালের পূর্বেই আমার বাড়িটা রং করিয়ে নিতে চাই। আমি রং করবো না ভাই, আমি রং করায় নেব। এই যে দেখেন, আমি নিজে কোনো কাজ না করে যদি কাউকে দিয়ে কোনো কাজ করায় নেই, তাহলে আমার এই কাজ করতে হবে। ওকে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, দে হ্যাড। আমরা একটু আগে পড়লাম, আমরা একটু আগে পড়েছি যে হ্যাভ এর পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমাদেরকে ভার্বের 1 নাম্বার লিখতে হবে। বাট গেটের পরে যদি ব্যক্তি থাকে, বস্তু না কিন্তু, হ্যাঁ ব্যক্তি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে 2+V1 লিখতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি দে হ্যাড দে লয়ার, লয়ার মানে আইনজীবী, আইনজীবীর বস্তু বলেন না, তাহলে বিপদ হয়ে যাবেন। ব্যক্তি, দে হ্যাড দে লয়ার, চেঞ্জ। দেয়ার চেঞ্জ উইল, দেয়ার উইল। চেঞ্জ না করে যা আছে তাই রাখবো, চেঞ্জ। বাংলা হলো, আমরা তো উইল বুঝি, দেখবেন বিভিন্ন সিনেমায় দেখা যায় চৌধুরী সাহেব মরার আগে তার সব সম্পত্তি উইল করে নাতনিরে দিয়ে যায়, অমুকরে দিয়ে যায়, তমুকরে দিয়ে যায়, দেখি না আমরা ভাই? জি আচ্ছা, স্যার। তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে তারা তাদের আইনজীবীকে দিয়ে তাদের উইলটা পরিবর্তন করিয়ে নিল। আশা করি আমরা এই জায়গাটাতে পারবো ইনশাল্লাহ। নো মোর এক্সপ্লেনেশন নিডেড। এবার আসেন, এই যে ডি, ই এন্ড এফ, এই তিনটা আপনারা বলবেন কি হতে পারে। We are going to have our car fixed before Dhaka. Before going to Dhaka. He did not let me go in. My dad helped me get get this job. মানে ইনফিনিটিভ হবে। হ্যাঁ, হেল্পের পরে দুটো ঘটনা ঘটানো যায়।
বেস ফর্মে লেখা যায়, ইনফিনিটিভে লেখা যায়। উই আর গোয়িং টু হ্যাভ, এই দেখেন আওয়ার কার, আমরা ব্যক্তি, আমাদের গাড়ি তো ব্যক্তি না, বস্তু। সো ফিক্সড, উই আর গোয়িং টু হ্যাভ আওয়ার কার ফিক্সড বিফোর গোয়িং টু ঢাকা। ঢাকায় যাওয়ার আগেই আমরা আমাদের গাড়িটা ফিক্স বা ঠিক করে নিতে যাচ্ছি। হি ডিড নট লেট মি, আমরা জানি লেটের পরে ব্যক্তি বস্তু যেটাই থাকুক ভার্বের এক নাম্বার ফর্ম, সে আমাকে ভিতরে যেতে দেয়নি। মাই ড্যাড হেল্প মি, আমরা জানি হেল্পের পরে লেট মে হেল্পের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক ভি ওয়ান লিখতে পারি, তবে হেল্পের পরে চাইলে ইনফিনিটিভ লেখা যায়। আমার বাবা আমাকে এই চাকরিটি পেতে সহায়তা করেছিল। টু গেট অর গেট বোথ সেট, দুটাই কারেক্ট। আচ্ছা তাহলে আসেন এইবার প্র্যাকটিস সেকশন 2। এই প্রশ্নটার উত্তর দেখি আপনাদের মধ্য থেকে কে কারেক্ট আনসার দিতে পারেন। আই কুডন্ট মেন্ড আ কম্পিউটার মাইসেলফ, মেন্ড মানে মেরামত করা। দেখি কার হয়। So I had it mended. এ বি সি নাকি ডি? A, sir. Had আমি mended হবে না, cause had mended হলে নিজে করা হয়ে যাবে, did it হবে না, had it mended ই হবে। মানে had এর পরে একটা অবজেক্ট রেখে দেন ভার্বের পার্ট V3। মাশাআল্লাহ ধরে ফেলছেন ভাই। বিষয়টা হচ্ছে দেখেন, আই কুডন্ট মেন্ড দ্য কম্পিউটার মাইসেলফ, আমি নিজে নিজে কম্পিউটারটা ঠিক করতে পারলাম না, তাই দোকানে নিয়ে ঠিক করলাম নাকি করালাম? করালাম, করালাম। ধন্যবাদ। আমি করতে পারি না, তাহলে দোকানে নিয়ে আমি কেমনে ঠিক করবো? আমি করাইছি, তাহলে দেখেন সো আই হ্যাড, আমরা জানি ভাই, আমরা ইতিমধ্যে জানি হ্যাভ এবং গেট এর পরে যদি বস্তু থাকে তাহলে V3 হয়। আই হ্যাড ইট, ইট মানে কি দাদা? বস্তুবাচক, মানে কম্পিউটারকে বোঝাচ্ছে। এই যে আমি কম্পিউটারটাকে ঠিক করিয়ে নিলাম, সো আমাদের আনডাউটেডলি এ কারেক্ট। আর হ্যাড এর পরে বস্তু থাকলে জীবনে V1 হয় না। ডিড ইট মেন্ট, এটা কোনোভাবে হচ্ছে না। হ্যাড মেন্ট যদি বলেন তার মানে হবে আমি দোকানে নিয়ে নিজে ঠিক করছি, নিজে কেমন ঠিক করবো, আমি তো পারি না ঠিক করতে। ওকে, আচ্ছা এবার আসেন 2 নাম্বার। ইউ শুড হেল্প মি, বলেন তো কোনটা হবে? এ বি সি টু ডি ই, কোনটা? বোথ, বোথ এ এন্ড সি, মানে বেস ফর্ম বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে। সো টু আন্ডারস্ট্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড, ডি নাম্বার আনসার, বি বোথ এ এন্ড সি। এই তো মাশাআল্লাহ, আজকে শরীফ আল হুদা ভাই স্যার আর কেউ নাই না আমাদের ক্লাসে? মেহনুর আছেন? মেহনুর নাই, সাবিনা, সাবিনাও নাই, রমজান ভাই? তো সবাই আছে, হয়তো ইরেসপন্সিভ একটু, সবাই তো প্রেজেন্ট আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা জানি হেল্পের পরে টু আন্ডারস্ট্যান্ড, এটাও কারেক্ট, আন্ডারস্ট্যান্ড এটাও বেস ফর্ম কারেক্ট। কারেক্ট। এই সি দুটো নেওয়ার সম্ভাবনা নাই ভাই। মনে করেন অপশনে থাকলো নান, তাহলে কোনটা নিতাম বলেন তো? তার মোস্ট প্রেফার্ড, যেটা এখন মোস্ট প্রেফার্ড তো আন্ডারস্ট্যান্ড হয়। শুধু আন্ডারস্ট্যান্ড হবে ভাই। যদি দুইটাই থাকে সেক্ষেত্রে ইনফিনিটিভ দেবো না, শুধু আন্ডারস্ট্যান্ড নিবো আমরা। এরকম একটা একটা প্রশ্ন 15তম কলেজ শিক্ষক নিবন্ধনে আসছিল। দুটোই ছিল কিন্তু একসাথে দুইটা নেওয়ার সুযোগ নাই, তাহলে দুইটা থাকলে আপনি জাস্ট V1টা নেবেন। আর যদি এরকম উভয়ই নিতে দেয় তাহলে আপনার যেখানে দুইটা নেওয়া যায় সেখানে আমরা একটা নেবো কেন? তখন আমরা নিব ডি। এবার আমরা একটু এটা বলার চেষ্টা করি, দেখি এটা কোনটা হয়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন মাই ফ্রেন্ড গট, তো আমরা জানি গেটের পরে বস্তু থাকলে V3 হয়, এটাই কারেক্ট। মাই ফ্রেন্ড গট হিজ কার রিপেয়ার, আমার বন্ধু তার গাড়িটা ঠিক করিয়ে নিল, নিজে ঠিক করে নাই কিন্তু কাউরে না কাউরে দিয়ে ঠিক করে এনেছে। ওকে, এটা মনে হয় আমরা একটু আগে তো মধ্যে করে ফেলছি, এই সেন্টেন্সটা দেখছি। নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? এই যে আমরা এটা দেখেছিলাম ভাই, মনে আছে? তারা তাদের লয়ার যে ব্যক্তি, আমরা জানি হ্যাভ এর পরে ব্যক্তি থাকলে V1 হয়। তারা তাদের আইনজীবীকে দিয়ে তাদের উইলটা পরিবর্তন করিয়ে নিল বা নিয়েছিল। 5 নাম্বার, the speaker failed to make the audience dash লিসেন টু হিম, মেক এর পরে বেস patient. ফর্ম বসে।
ডি নাম্বার হ্যাঁ, আনসার। আমরা আমরা একটু আগে দেখেছিলাম লেট মেক হেল্প, এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক ভার্বের বেস ফর্ম বসে। এই প্রশ্নটা বিসিএস এ আসছে কততমতে আমি ভুলে গেছি। হুম? এই যে দেখছেন বিসিএস এ আসা একটা প্রশ্ন কত সহজ, কিন্তু ওই আপনার কাছে এটা তখনই সহজ মনে হবে যদি আপনি রুলগুলো মুখে রাখতে মানে মুখস্থ হি ডিড রাখতে নট পারেন। লেট মি প্লে দ্য গিটার, বি নাম্বার। হ্যাঁ, ভাই হি ডিডন্ট লেট মি প্লে দ্য গিটার, সে আমাকে গিটার বাজাতে দেয় নাই। আর আমরা জানি লেট মেক হেল্প এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক ভি ওয়ান হয়। কেমন? এবার আমরা যদি চলে আসি, এখন আমরা আরেকটা আলোচ্য বিষয় দেখবো, এটার নাম হলো রিডান্ডান্সি। স্যার রিডান্ডেন্সি তো পড়ানো ছিল। রিডান্ডান্সি পড়ানো হয়েছিল? জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে রিডান্ডান্সি ক্যান্সেল। কে পড়াইছিল, আমি? না স্যার, প্যারালাল আরেকটা যে পড়াইছিল না? ভাইয়া আসে। জি স্যার, রিডান্ডেন্সি লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল। প্যারালালিজম? না স্যার, প্যারালেলিজম কোনটা স্যার? একই। প্যারালালিজম মানে হচ্ছে আগের অংশে যা পরের অংশে তা। হ্যাঁ হ্যাঁ, এটা পড়ানো হয়েছে, মানে আই হ্যাভ টেকেন টি অ্যান্ড হি হ্যাজ টেকেন অলসো, এটা। না না, ওটা তো হচ্ছে গিয়ে, না না, এটা হচ্ছে দেখেন, হি ইজ টলার দেন আই নাকি দেন মি, এই আলোচনাগুলো হয়েছে? না স্যার। আচ্ছা, তাহলে তাহলে প্যারালালিজম হয় নাই। আসেন আমরা প্যারালালিজমে যাব। তার আগে আপনাদের সাথে আরেকটা বিষয় আমরা একটু লিখে দিই এখানে। প্যারালালিজম বাংলা হলো ব্যাকরণিক সমতা। ব্যাকরণিক সমতা বা ব্যাকরণগত সমতা। এই প্যারালালিজমটা যদি আপনি মাথায় ভালোভাবে রাখতে চান, তাহলে খাতায় কিছু জিনিস ভালোভাবে রাখেন, তুলে রাখেন। সেটা হচ্ছে কিছু অপারেটর আছে, যেমন এন্ড, বাট, অর, দেন, অ্যাজ, সো, অ্যাজ, নট অনলি, বাট অলসো, এভাবে করানো হয়েছিল গত ক্লাসে ভাই এগুলো, শরীফ ভাই? স্যার এগুলো করানো হয় নাই। আচ্ছা, তাহলে ঠিক আছে, কারণ আমি বুঝতেছি না না কোনটা অ্যাকচুয়ালি স্যার, লাস্ট ক্লাসটা আমি মিস করছিলাম, মানে আজকে লেকচার 20 তো লাস্ট লেকচার মিস করছি। আইদার অর, নাইদার নর, আপনি ছাড়া কেউ তো কথাও বলতেছে না, বুঝছেন কি ভয়ঙ্কর একটা অবস্থা। আইদার অর, নাইদার নর, এরপর আরো আছে ওয়েদার অর, ওয়েদার অর। এছাড়াও খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, সেটা হচ্ছে যদি এরকম পান, ডট ডট ডট, কমা, ডট ডট ডট, এন্ড ডট ডট ডট, মাথায় রাখবেন এদের মানে এই যে যতগুলো যতগুলো অপারেটর আছে বা এই যে ফ্রেজ গুলো আছে, ভাই এদের আগে যা হবে এদের পরে তাই হবে। যদি এদের আগে থাকে আইএনজি যুক্ত একটা ভার্ব, সেটা জিরান্ড বা পার্টিসিপল, তাহলে এদের পরে আপনারা আইএনজি যুক্ত একটা ভার্ব লিখতে হবে, জিরান্ড বা পার্টিসিপল। যদি এর আগে থাকে ভি টু, তাহলে এদের পরে লিখবেন ভি টু। যদি এদের আগে থাকে অ্যাজেক্টিভ, তাহলে আপনি এদের পরে লিখবেন অ্যাজেক্টিভ। যদি এদের আগে থাকে নাউন, তাহলে আপনি এদের পরে লিখবেন নাউন। যদি এদের আগে থাকে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তাহলে এই শব্দগুচ্ছগুলোর পরেও আপনাকে আমাকে লিখতে হবে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা সিমিলারলি, স্যার, আজকে লেকচার কত করাচ্ছেন? লেকচার 20-এ রুটিনে দেওয়া ছিল। আহ, আজকে রুটিনে দেওয়া ছিল, সরি, এমবেডেড কোয়েশ্চেন আর সাবজাংটিভ। তো সাবজেক্ট, পজিটিভ, হ্যাঁ পজিটিভ। হ্যাঁ। আমরা আমরা এগুলোতেই যাচ্ছি। আর আচ্ছা, ওই না মানে আমি ভুল ভুল দেখতেছি কিনা, এই জন্য স্যার একটু কনফার্ম হয়ে নিলাম আর কি। কারণ লাস্ট ঠিক ক্লাস আছে, মিস করছি, তো ওই জন্য আমি বুঝতেছিলাম না কোনটা করাইছে কোনটা করায়নি, এই জন্যই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, যদি প্রোনাউনের পরে পান অবজেক্টিভ, মানে প্রোনাউন, মানে এদের আগে প্রোনাউনটা যদি অবজেক্টিভ হয়, তাহলে এদের পরে যে প্রোনাউন থাকবে সেটাও কি হবে? অবজেক্টিভ। এটা একটু এক নজরে দেখে নেন। হুম, এটা একটু এক নজরে দেখে নেন। আসেন। আজকে আজকে ক্লাসটারও কি পিডিএফ থাকবে? তাহলে আমরা মেসেজ দিয়ে চেয়ে নিব।
আমি আমি যেটা করাচ্ছি আপনাদেরকে এই পিডিএফটা তো অফিস থেকে দিয়ে দেওয়ার কথা। আচ্ছা, না So, মানে ওরা এক্স্যাক্টলি ইনফর্ম করলে দিয়ে দেয়। লাস্ট টাইম আপনি যখন লাস্ট ক্লাস করেছিলেন তখন বলার পর ওরা আমাদের দিয়ে দিয়েছিল। তো সবসময় আচ্ছা সবকিছু আপনার পিডিএফ লাগে না। কারণ আপনি যেভাবে স্যার শীট ধরে ধরে করান সবসময় এরকম ক্লাস পাই না। অনেক সময় আমাদের তো সরাসরি অন্য ভাইটা করায়, উনিও ভালোই করায়, উনি হচ্ছে প্র্যাকটিস করায়। তো আপনি সুন্দর করে সবগুলো গুছিয়ে এক জায়গায় করান, তো সো পিডিএফ থাকলে হয় কি আমরা পরবর্তীতে হ্যাড পাই। আচ্ছা ঠিক আছে, দেখেন পিডিএফ দুটো ওয়েতে দেওয়া যায় জানেন। এই যে আমি আপনাদেরকে মানে আমি যেই টপিকটা পড়াচ্ছি এটার পিডিএফ তো আপনারা পাবেনই, আর এই যে যারা দেখতেছেন এইটাও আমি হ্যাঁ, পিডিএফ বানাবো, তাহলে এই বোর্ডের যে পিডিএফটা, হ্যাঁ, হ্যাঁ, এটাই ভালো হয় স্যার, সবগুলো একসাথে পাবো। বোর্ডের লেখাটাও পিডিএফ হয়ে যাবে, প্লাস যেটা দেখতে পাচ্ছেন এই যে স্লাইডটা, এই স্লাইডটা তারা আপনাদেরকে পিডিএফ বানায় শেয়ার করে দেবে। হুম, স্যার আপনি একটু অফিসে দিয়ে দিন, আমরা চেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে আমরা কোন জায়গায় ছিলাম? আমরা প্যারালালিজমে ছিলাম। আমরা প্যারালালিজমে ছিলাম। এবার আসেন একটা মারাত্মক ফ্যান্টাস্টিক একটা তথ্য আমরা দেখি। ধরেন আমি বললাম যে আমি আমি তার চেয়ে আমি তার চেয়ে লম্বা। তাহলে আমি এখানে কি লিখবো? আচ্ছা তার আগে একটু বলে নেই, আমরা সবাই জানি সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, তারপর আছে রিফ্লেক্সিভ, এরপরে আছে ডাবল পজেসিভ। আমি দেখেন এখানে লিখতে পারি আই, মি, মাই। সি হলে কি হবে? সি, হার, হার। হি হলে কি হবে? হি, হিম, হিজ। আসেন আমরা এটাকে একটু দেখে নেই। তাহলে আমি যদি বলি সে আমার চেয়ে লম্বা, সেক্ষেত্রে আমি কি বলবো? বা আমি তার চেয়ে লম্বা, আমি কিভাবে বলবো? আই অ্যাম taller than হি, or I am taller than him। আপনাদের কাছে কি মনে হয় আমার এখানে কি লেখা উচিত? হি নাকি হিম? কি ভাই বলছে কি হি। হবে? রোমান টলার দেন ভাই হিম স্যার। কথা ছিল না তখন। এই যে দেন, দেনের আগে যদি সাবজেক্টিভ থাকে এতে দেনের পরে কি আসবে? সাবজেক্টিভ। তাহলে দেখেন এই যে আই দেখতে পাচ্ছেন, আই কি ভাই? আই হলো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, সো দেনের পরে আমাকে সাবজেক্টিভ লিখতে হবে। হিম কাটা, হি অ্যাকসেপ্টেড। এইবার ধরে নেন আহ, আমি আরেকটা বাক্য লিখতেছি। এবার আমি আরেকটা বাক্য লিখতেছি, ধরে নেন আমি লিখলাম যে, ধরেন আমি একটা বাক্য লিখতেছি এরকম যে রূপা আমাকে ও হিমু সাহায্য করে। আবার আপনারা এবার আমার জিজ্ঞেস করলেন যে ভাই রূপা আপনারও সাহায্য করে, হিমুকেও সাহায্য করে? ওর মন তো বিশাল বড়। বললাম জি অনেক বড়, একবারে এই যে ফার্মগেট থেকে শনি রাখড়া পর্যন্ত। এবার আপনারা জিজ্ঞাসা যে ভাই একটু সত্যি করে কোন দেখি, রূপা আপনারা বেশি সাহায্য করে নাকি হিমুরে? তখন আমি এইভাবে বললাম যে রূপা আমাকে তার চেয়ে মানে যে হিমুর চেয়ে বেশি সাহায্য করে। এইবার আমি এই বাক্যটাকে কিভাবে লিখব? রূপা হেল্পস মি মোর মোর দেন। দেন, আমি হি লিখবো নাকি এখন আমি হিম লিখবো? হোয়াট শুড আই হিম রাইট হিয়ার? লিখবো, যেহেতু মি অবজেক্টিভ ফর্ম আছে, পরে অবজেক্টিভ ফর্ম হবে। ধরে ফেলছেন ভাই, ধরে ফেলছেন। এই যে দেখেন দেন আছে না, দেনের আগে কি আছে? মি। মি হলো অবজেক্টিভ ফর্ম, সো আমার এখানে অবজেক্টিভ ফর্ম লিখতে হবে হি ক্যান্সেল মি। আমি জানি না এখন ঠিক করছে কিনা। এটা আরো 3-4 বছর আগে আপনারা জয়কলি নামে একটা বই আছে, আমি দেখেছিলাম। ভার্সিটি জয়কলি বই, এডমিশনের। হ্যাঁ হ্যাঁ, জয়কলি বই তাদের প্রোনাউন চ্যাপ্টারের সাবজেক্টিভ ফর্মে গিয়ে লিখছে অ্যাজ এবং দেনের পরে সর্বদা প্রোনাউনের সাবজেক্টিভ হয়। চিন্তা করেন, এই রুল যদি এখনো থেকে থাকে তাহলে পোলাপাইন মিসগাইডেড হচ্ছে। এখন ভাই, এখন দেখেন এইখানেও দেন ছিল, এইখানেও দেন আছে, দুই দেন কি একই রকমের তুলনা করছে? করছে না। এইখানে তুলনা হয়েছিল সাবজেক্টের সাথে সাবজেক্টের, এইখানে এইখানে তুলনা হচ্ছে কার সাথে ভাই? অবজেক্টের সাথে অবজেক্টের। কেউ যদি আপনাকে, ইভেন আমি এর আগে একটা কোচিং সেন্টারে ক্লাস নিতাম, নাম বলবো না কোচিং এর, বাংলাদেশের টপ 5টা কোচিং এর একটা ছিল, এখন ধ্বংস হয়ে যেতেছে। এই কোচিং এর লেকচার শিটে লেখা ছিল
অ্যাজ সো অ্যাজ এবং দেন এর পরে প্রোনাউনের সাবজেক্টিভ। ভাই মানে এই সিম্পল ইস্যুটা যদি কেউ রুল বানায় এভাবে ভুল করে ভুল মেরে আপনাদেরকে শেখায়, তাহলে তো হুলস্থুল একটা কাণ্ড হয়ে যাবে। সো এই হলো গিয়ে ঘটনা আর কি। হ্যাঁ, আশা করি এটা বুঝে ফেলাইছেন। আসেন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আরেকটা উদাহরণ না দিয়ে আমরা সরাসরি আমাদের প্র্যাকটিক্যাল ইস্যুতে চলে যাই। তো এতক্ষণ আমি যা বলছি মূলত তাই এখানে লেখা আছে। দেখেন এই যে not only but also, either or, neither nor, as well as, both and or, then, as, so as, similar to, এছাড়াও ডট ডট কমা ডট ডট এন্ড ডট ডট ইত্যাদি দ্বারা একাধিক গ্রামাটিক্যাল আইটেমস যুক্ত থাকলে এদের আগে এবং পরে একই রকমের গ্রামাটিক্যাল আইটেমস ব্যবহৃত হয়। এইটার নামই হলো প্যারালালিজম। ওকে, আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, কে বলছেন? স্যার আমি আমিন। স্যার এটা কি পিডিএফ আমাদের দিয়ে দিবেন না সাথে সাথে আমরা লিখবো? হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব ভাই, আপনারা চাইলে জীবন দিয়ে দেবো, খালি মরে যাবো এই ভয়ে জীবন দিচ্ছি না, বুঝছেন? তখন পিডিএফ নিয়ে আমারই গেছেন? লস স্যার। ধন্যবাদ স্যার। জীবন দেন না স্যার। জীবন দেবো না ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। জীবন দিলে মানে শহীদ মৃত্যু, তাই না? আচ্ছা, এতটুকুর মধ্যে সমস্যা থাকলে বলেন ভাই, আর্থিক সমস্যা ছাড়া। বুঝছি স্যার। আচ্ছা, আসেন এবার এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব হায়ার লেভেলের কোয়েশ্চেন। আরে মানে আমি আমার কম্পিউটারে মূলত এই স্লাইডটা বানাইছি, বুঝছেন? তো আমার ল্যাপটপে বানানোর পরে এখানে যখন আনছি কিছু কিছু ফন্ট ভেঙে গেছিল। তো আমি অফলাইন ক্লাসটা নেওয়ার পরে এই বসে বসে স্লাইড ঠিক করলাম কিছুটা, এরপরও এরকম যেমন ডিটা চলে গেছিল। তো দেখেন এই যে কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আপনারা যদি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে এমবিএ এর জন্য এক্সাম দেন, অথবা দেখবেন যখন আপনি ব্যাংক জবের এক্সাম গুলো দিবেন, যেমন এটা হতে পারে ঢাকা, এটা হতে পারে বাংলাদেশ ব্যাংকের, এটাকে কি বলে, বাংলাদেশ ব্যাংকের এডি মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের যদি এক্সাম দেন, তাহলে এই লেভেলের কোয়েশ্চেন গুলো বেশি পাবেন। দেখবেন যখন এ বি সি ডি অপশন না দিয়ে একটা একটা সেন্টেন্সের নিচে এ বি সি ডি আন্ডারলাইন করা থাকে, তখন এই টপিকটার নাম হয়ে যায় পিন পয়েন্ট এরর। এই ধরনের কোয়েশ্চেন গুলোকে বলা হয় পিন পয়েন্ট এরর, কেউ কেউ বলে পিন পয়েন্টিং এরর। ইন্ডিয়ান বইগুলো এই টাইপের কোয়েশ্চেন গুলোকে বলতেছে স্পটিং এরর। স্পটিং এরর অর্থাৎ কোন জায়গায় ভুল আছে সেটা স্পট আউট করবেন, মার্ক করবেন। যদি এরকম এ বি সি ডি দেয়া থাকে, আর যদি কোনো জায়গাতে ভুল না থাকে তাহলে ইটাকে আপনি চুজ করবেন, মানে নো এরর, কোনো ভুল নাই। তাহলে আসেন আমরা একটু দেখি এই সেন্টেন্সটাতে কোনো ভুল মেরে ভুল করা হয়েছে কিনা। তো আমরা জি স্যার, একদম হয়েছে। শুরু দেখতে পাচ্ছি টু অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা, পরিত্যাগ করা। টু অ্যাবান্ডন দেয়ার হোমস, তাদের বাড়ি ত্যাগ করে, কমা পেয়েছেন নি দাদা? এই যে কমা, কমার আগে জানি কি আছে? টু টু। প্লাস ভি ওয়ান, অ্যাবান্ডন অ্যাবান্ডান্ড অ্যাবান্ডান্ড। হ্যাঁ, টু অ্যাবান্ডন দেয়ার হোমস, তাদের বাড়ি ত্যাগ করে, এখানে টুটা উজ্জ্ব আছে কিন্তু, হ্যাঁ লিখতে পারতাম, আবার উজ্জ্ব রাখা যায়। টু লিভ বিহাইন্ড দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবারকে পেছনে রেখে গিয়ে, কমা পাইছেন? এন্ড, তাহলে এন্ড এর, আচ্ছা অনেকে বলতে পারেন স্যার এখানে এন্ড এর আগে কেন কমা দিল, সমস্যাটা থাকবে মনে হতে পারে না? মাথায় রাখবেন, মাথায় রাখবেন আমেরিকান ইংলিশের কনটেক্সটে তারা এন্ড এর আগে, বাট এর আগে, সবগুলো কনজাংশনের আগে তারা কমা ব্যবহার করতে পারে। আমেরিকান ইংলিশে এই কাজটা করে। বিশেষ করে আপনারা যদি এই যে ব্যারন স্টোফেল নাম শুনছেন এই বইয়ের? জি স্যার, নাম শুনছি, পড়ে নেই। আচ্ছা, ক্লিফ স্টোফেল, অথবা যে জি আর ই বিগ বুক, এই বইগুলোতে গেলে দেখতে পাবেন যে তারা অ্যান্ড বার্ড অর এগুলোর আগে কমা দিয়ে রাখছে। এটা আমেরিকান ইংলিশের কনটেক্সটে। ব্রিটিশ ইংলিশে আবার কমা দিবে না অ্যান্ড এর আগে, কখনো দিবে না। আমেরিকানরা এই কাজটা করে। তাহলে দেখেন তো এই যে কমা কমা অ্যান্ড দ্বারা যুক্ত হলে আগের গুলাতে ইনফিনিটিভ আছে, তাহলে এটা কি ট্রাভেলিং হইব? না বলেন। স্যার, ট্রাভেল হবে। টু স্যার ট্রাভেল। এখানে ভুল আছে মনে হয়। হ্যাঁ, এই ট্রাভেল। জি, এই নাম্বারটাই ভুল, এটা হবে জি স্যার। ট্রাভেল। আচ্ছা স্যার, একটা প্রশ্ন। এই যে যে আপনি যেটা বললেন বাংলাদেশ ব্যাংক এডি এবং অন্যান্য সাপোজ পেট্রো বাংলা, যেগুলো আইবিএ বেসড পরীক্ষা, যারা আইবিএ মেনলি এক্সাম টেকার আইবিএ হয়, ওরা কি টোফেল বেসড ইংলিশ কোয়েশ্চেন করে?
মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা দেখি ওরা দেখবেন ওরা যারা এইসব আমাদের প্রশ্ন জিজ্ঞেস যারা করে। বিসিএস এর প্রিপারেশন নেয়, এরা হ্যাঁ, দেখবেন যে, ওই আপনার আইবি এর কোশ্চেন দেখলে হাঁটু কাঁপা শুরু করে, হয় না ভাই এরকম? জি স্যার, সত্যি কথা যেটা আসলে কারণ একটু ডিফার করে এগুলা। একটু না ভাই, ব্যাপক ডিফারেন্স আছে, ম্যাথের ক্ষেত্রেও তাই। দেখবেন হ্যাঁ, ওরা আগা বলের ম্যাথ দিচ্ছে, হায়ার লেভেলের ম্যাথ দিচ্ছে, হ্যাঁ। এবং অ্যানালাইটিক্যাল ম্যাথ। হ্যাঁ, অ্যানালিটিক্যাল ম্যাথ বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা আপনার বেশি বেশি তারা দেখে আর কি। এই যে দেখছেন কত বড় একটা বাক্য, এই বাক্য অনেকে পড়ে মিনিংই করতে পারবেন না। আসলে আমি একটু মিনিং করে দিই। টু অ্যাবান্ডন দেয়ার হোমস, তাদের বাড়ি ত্যাগ করে, টু লিভ, টুটা উজ্জ্ব আছে কিন্তু, টু লিভ বিহাইন্ড দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবারকে পেছনে রেখে গিয়ে, অ্যান্ড ট্রাভেল অ্যাক্রস দ্য ওশান, সমুদ্র পাড়ি দিতে গিয়ে বা পাড়ি দিতে গেলে, রিকোয়ার্ড, প্রয়োজন হতো, গ্রেট খারিজ, ব্যাপক সাহসের, অন দ্য পার্ট অফ দ্য ইমিগ্রেন্টস, অভিবাসীদের পক্ষ থেকে, টু মুভ টু আমেরিকা, যারা আমেরিকায় যেত। এবার পুরো বাক্যটাকে সাবলীল ভাবে আমরা যদি বলি, যে দেখেন, বাড়ি ত্যাগ করে পরিবারের সদস্যদেরকে বা ফ্যামিলি মেম্বারদেরকে বা ফ্যামিলিকে পিছনে ফেলে সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে ইমিগ্রেন্টদের ব্যাপক সাহসের প্রয়োজন হতো। বুঝতে পারছেন তো ভাই? আচ্ছা, এখন এত বড় বাক্য না বুঝলেও হবে, আপনি জাস্ট দেখেন 3-4টা ওয়ার্ড দেখছেন, কমা দেখছেন, আইনজি দেখছেন, বুঝে ফেলাইছেন গিট্টুটা কোন জায়গাটা লাগছে। আসেন এবার আহ আমরা যদি এই প্রশ্নটাতে চলে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সহজ ছিল এই কোয়েশ্চেনটা। The examination will test your ability to understand spoken English, এই যে কমার আগে দেয়া আছে দেখেন, টু আন্ডারস্ট্যান্ড, পাইছেন? দা এক্সামিনেশন, একটা পরীক্ষার কথা বলা হচ্ছে, যে এই পরীক্ষাটা আপনি স্পোকেন ইংলিশ বোঝেন কিনা সেই অ্যাবিলিটিটাকে টেস্ট করবে। টু রিড নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, টেকনিক্যালি কোনো কথা না বলে যদি নন টেকনিক্যালি বলে, সেই নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজটা আপনি টু রিড, রিড করতে পারেন কিনা, বুঝতে পারেন কিনা। এন্ড, আবার এন্ডের আগে কমা। আমি কিন্তু ভাই বলেছি আপনাদেরকে, এই কোশ্চেন গুলো আমি নিয়েছি বিদেশি ওয়েবসাইট এবং বিদেশি বই থেকে। আমেরিকান কনটেক্সটে তারা কমা ব্যবহার করে, হ্যাঁ, ইটস নট আ মিস্টেক। এন্ড রাইটিং কারেক্টলি, সো এখানে কি রাইটিং কারেক্টলি হওয়া উচিত নাকি টু রাইট হওয়া উচিত? দেখেন এন্ডের আগে কমা দিয়ে দুটো ছিল, টু আন্ডারস্ট্যান্ড, টু রিড, তাহলে এটা কি হবে? টু রাইট। যেহেতু টু রাইট নাই, আমরা এটা নেবো না, আমরা বলবো তোমার ভুল হয়ে গেছে, তোমার ক্ষমা করে দিলাম, আমরা তোমার নিতে পারতেছি না। বোঝা গেছে না ভাই? আসেন তাহলে 3 নম্বরে যাই। আচ্ছা দেখেন, ম্যানি পিপল, অনেক মানুষ, হু লিভ নিয়ার দ্য ওশান, যারা মহাসাগর বা মহাসমুদ্রের পাশে পাশে থাকে, তারা ডিপেন্ড অন ইট, তারা এইটার উপর নির্ভর করে। এইটা কোনটা? ওই যে দেখেন, দ্য ওশান। দাওসান। অনেক মানুষ যারা সমুদ্রের আশেপাশে নির্ভর করে, সরি, যারা আশেপাশে বাস করে, তারা এই সমুদ্রের উপর নির্ভর করে অ্যাজ আ সোর্স অফ ফুড, এই যে কমার আগে ফুড একটা নাউন। তারপর দেখেন অ্যাজ আ সোর্স অফ রিক্রিয়েশন, নাও। একটা নাউন। এইবার এন্ড দেয়া, এন্ড এর পরে এতে কি করছে? ইনফিনিটিভ দিছে, তাহলে আমরা কি ইনফিনিটিভ নেব? নিব না। নাউন ইউজ আমাদের করবো। লাগাইছে ই নাম্বারে, এইখানেই ঝামেলা। দুভাবে ঘেচান করে কেটে দেন, তাহলে অপরচুনিটিজ নাউন, এই যে দেখেন এটা আমাদের। তো এই ধরনের প্রশ্নগুলোতে মূলত আপনার কাছে উত্তর চাইবে না, তারা বলবে ভুলটা কোন জায়গায় আছে সেটা বের করে দাও। এইবার আপনারা এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করেন একটু। স্যার, দ্য রিভিউ প্রেস দ্য উইথ চার্ম দুইটাই নাও, সো ইন্টারপ্রেটিং নাও, এটা ইন্টারপ্রিটেশন হওয়ার কথা ছিল। বি নাম্বারটা রং। এই তো মাশাআল্লাহ ধরে ফেলছেন ভাই। কমার আগে উইট, উইট মানে বুদ্ধি, চার্ম মানে, চার্ম মানে হচ্ছে গিয়ে মেধা, মদত। সুদর্শন। হ্যাঁ, মনন। noun। তাহলে পিওর নাউন পাইছি আমরা, কিন্তু উইটিং চার্মিং পাই নাই। তাহলে এখানে ইন্টারপ্রিটিং আসার কোনো প্রশ্নই আসে না, এইখানেই সমস্যা। তাহলে এটা হবে ইন্টারপ্রিটেশন, এটাই সমস্যা। এবার দেখেন তো, হি হ্যাজ, তো আমরা কিন্তু জানি ভাই, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ, এবার আন্ডারলাইন করা আছে, নট অনলি ভায়োলেটেড দ্য ল। তো আমরা জানি নট অনলির পরে যা থাকে, যেমন নট অনলির পরে এখানে আছে ভার্বের 3 নাম্বার ফর্ম। কিভাবে 3 নাম্বার ফর্ম? কারণ হ্যাজ এর পরে আছে। এবার বাট অলসোর পরে, এটা কি ভার্বের 3 নাম্বার ফর্ম নাকি সাবজেক্ট? সাবজেক্ট চলে আসছে। তাহলে এটা হবে না, এখানে যা আছে সেটা এই সেন্টেন্সে দেয়। বাট অলসো 3 নাম্বার এসকেপ। কি হয় দেখেন তো?
এইখানে নট অনলির পরে লেখা আছে দা প্লাস নাউন, এখানে বাট অলসোর পরে কি কি চলে আসছে, তার মানে এটা হবে না। এবার বলেন সি নাকি ডি, সি নাকি ডি? ডি, ডি স্যার। নট অনলি ডি ভায়োলেন্স হবে দ্য ল স্যার। বাট অলসো হ্যাঁ, এসকেপস নট অনলির পানিশমেন্ট। পরে দেখেন ভার্ব প্লাস অবজেক্ট, এই যে বাট অলসোর পরেও দেখেন ভার্ব প্লাস অবজেক্ট, সো দিস ইজ আওয়ার কারেক্ট অপশন। সিটাতে কেন সমস্যা, কারণ নট অনলি পরে দা প্লাস নাউন, বাট অলসো পরে সাবজেক্ট ভার্ব অনেক কিছু নিয়ে আসছে। ওকে, এগুলো পড়া উচিত, এগুলো পড়া উচিত, এগুলো পারতে হবে। এই প্রশ্নটা সবচেয়ে ছোট, কিন্তু এই যতগুলো কোশ্চেন দেখছেন এর মধ্যে সবচেয়ে টাফ হচ্ছে 6 নাম্বার প্রশ্নটা। দেখি কেউ উত্তর করতে পারেন কিনা। ছয় নং প্রশ্নের উত্তর সবাই করার চেষ্টা করেন, দেখি কারটা হয়। জাস্ট বলবেন এ বি সি ডি ই কোনটা। নো এরর, কত বলছেন ভাই? নো এরর, ই নাম্বার। ই, নো এরার না? জি স্যার। হয় নাই, ভুল আছে, বের করেন। আমি বললাম না এটা সবচাইতে ছোট প্রশ্ন হওয়ার পরেও সবচাইতে রাফ এন্ড টাফ। ইট ইজ ফার রিওয়ার্ডিং, এটা বেশি রিওয়ার্ড পাওয়ার উপযোগী। টু স্ট্রাইভ, এই স্ট্রাইভ মানে হলো এটা একটা ভার্ব, এর মানে হলো সংগ্রাম করা, পরিশ্রম করা। টু তাহলে সাকসিড দেখেন হওয়ার কথা ছিল। এন্ড ফেইল, অর্থাৎ সংগ্রাম করে ফেল করাটা বেশি রিওয়ার্ড পাওয়ার উপযোগী দেন। টু তাহলে দেখেন সাকসিড টু এর উইদাউট পরে ট্রাইং। বিজ্ঞান আছে না, এই যে দেখেন এটা টু এর পরে নাউন দেয়া আছে। সাকসেস মানে সফলতা, আমার কি সফলতা দরকার নাকি সফল হওয়া দরকার? আমার টু সফল এর হওয়া পরে দরকার। verb দরকার, যেটা হলো সাকসিড উইদাউট ট্রাইং। এবার পুরো বাক্যটা বাংলা বলি দেখেন, সংগ্রাম করে ব্যর্থ হওয়াটা সংগ্রাম না করে, মানে কোনো চেষ্টা না করে সফল হওয়ার চাইতে বেশি পুরস্কার পাওয়ার উপযোগী। আশা করি বুঝতে পারছেন। তো অনেকে এই যে টু এর পরে যে সাকসেস দেয়া আছে এটা অনেকে খেয়ালই করবে না, না করে এই জায়গাটাতে ধরা খায় যাবে। ওকে, এইখানে আরো দুই একটা কোশ্চেন আছে, এগুলো আপনারা নিজেরা দেখে নিন, করে নিন। আমি নাই বলি, আচ্ছা থাকি, এটা বলেই দিই, নাহলে আবার ভাববেন তার মনে হয় পারে না। রাইটার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার এন্ড এডগার অ্যালান পো, এডগার অ্যালান পো এবং উইলিয়াম শেক্সপিয়ারের মতো লেখকেরা আর নট অনলি প্রলিফিক বাট টু হয় না, বাট বাট অলসো। এটা মিস করতো না কারোই। এবার হালিম নামে একজন লোকের কথা বলা হয়েছে, যে হালিম, এটা খাওয়ার হালিম না কিন্তু। উইল ওয়াশ, তো আমরা জানি শ্যাল শুড উইল উড এগুলো হচ্ছে মডাল, মডেলের পরে আমাদেরকে ভার্বের 1 নাম্বার ফর্ম লিখতে হয়। ওকে, হালিম উইল ওয়াশ দ্য ক্লোথস, হালিম কাপড়গুলোকে ধুইবে। তাহলে এখানে কি আছে ভাই, ওয়াশ। আমার এখন দরকার ভি1 এন্ড ভি1, এখন খুঁজে বের করেন কোন জায়গায় ভি1 আছে। এখানে ভি1 আছে। আয়রন দ্য শার্ট মানে শার্ট ইস্তারি করা। প্রিপেয়ার, এটাও ভি1 আছে, ভি2 লাগাইছে আইএনজি। এখানে টু আসার কারণে এটাও বাদ, এটাও বাদ, আইএনজি যোগ করছে, তাহলে এটাও বাদ দেন। ডি কারেক্ট। পুরো সেন্টেন্স তো দেখেন, হালিম উইল ওয়াশ দ্য ক্লোথস, হালিম কাপড়গুলোকে ধুইবে। আয়রন দ্য শার্ট, শার্টগুলোকে ইস্তারি করবে। প্রিপেয়ার দ্য মিল, খাবার তৈরি করবে। এন্ড ডাস্ট দ্য ফার্নিচার, মাথায় রাখবেন ডাস্ট যখন নাউন হয় এর মানে হলো ধুলা, ধুলাবালি, ময়লা। কিন্তু ডাস্ট সামথিং, ডাস্ট সামথিং এটা যখন ভার্ব হয় এর মানে হলো ময়লা পরিষ্কার করা, ময়লা পরিষ্কার করা। তাহলে কি হচ্ছে ভাই, হালিম কাপড় ধুবে, কাপড় শার্ট গুলোকে ইস্তারি করবে, খাবার তৈরি করবে এবং ফার্নিচারের ময়লা পরিষ্কার করবে। ওকে, এখানে যেটা আছে এটা মারাত্মক সহজ, এটা আমি আর নাই বললাম। আপনি দেখতে পাচ্ছেন এইখানে আমার একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, একটা কমা হবে। কমার আগে টু প্লাস ভি1 আছে, এখন সবগুলোতে টু প্লাস ভি1 কোন জায়গায় আছে বাইর করেন, তেলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে স্যার আবার বি নাম্বারে। জি, বি নাম্বারটাই ছিল কারেক্ট আনসার। এবার আসেন আমরা এমবেডেড সেন্টেন্সে চলে যাই। এটা কি স্যার আপনাদেরকে করাইছে?
না স্যার, আজকে টপিক এটা। লাস্ট ক্লাসে উপস্থিত ছিলেন এমন কেউ একটু কথা বলেন তো? আমার ক্লাস, আমার লাস্ট ক্লাস যেটা, এটা কোনো কথা, কথাই কয় না এটা। এ কি? ঠিক আছে, আচ্ছা দেখবেন বাংলাদেশের যত বই আছে তারা ইমবেডেড সেন্টেন্স না লেখা ইমবেডেড কোয়েশ্চেন লিখছে। খেয়াল করছেন এটা? জি স্যার। আপনার কালেকশনে যত বই আছে তারা সবাই লিখছে ইমবেডেড কোয়েশ্চেন। আমি সবারটারে রিজেক্ট করে আমি লিখছি ইমবেডেড সেন্টেন্স। বলেন তো কোনটা রং কোনটা রাইট? এটা একটু ইভেন পরে স্যার বলুন। আমাদের আজকে পাঠ্যসূচিতে ইমিডিয়েট কোয়েশ্চেনই লেখা। জি ভুল লেখা, এটা ভুল। কিভাবে ভুল আসেন আমি একটু দেখাই দিই, রুলটা দেখেন। হ্যাঁ, এরকম অনেক অনেক কিছু আছে যেটা বাংলাদেশে প্রচলিত ভুল। এটা স্যারেরা চিন্তা করে না নাকি চিন্তা করতে চায় না আমি জানি না, এটা খুব ইজিলি বোঝা যাইতো। এটা যে কত বড় ভুল এমবেডেড সেন্টেন্স বলাটা হয়, মানে কোশ্চেন বলাটা, এখন টের পাইবেন। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দেই, ইমবেড এই শব্দটা হলো একটা ভার্ব। এটার ভিত্তি হচ্ছে ইমবেডেড। এই ইমবেডেড বা এই ইমবেড মানে হলো যুক্ত করা। তাহলে ইমবেডেড সেন্টেন্স মানে কি ভাই? সংযুক্ত বাক্য বা বাক্যযুক্ত যুক্ত করা, ভার্ব। বাক্যযুক্ত করা। হ্যাঁ, দেখেন আমি এখানে লিখে রাখছি আপনাদের সুবিধার জন্য। ইনভেট শব্দটি একটি ভার্ব যার অর্থ হলো স্থাপন করা, সংস্থাপন করা, যুক্ত করা ইত্যাদি। এবার দেখেন, ইমবেডেড সেন্টেন্স বলতে সাধারণত এক প্রকারের সেন্টেন্সের সাথে আরেক প্রকারের সেন্টেন্সকে যুক্ত করা বোঝায়। তাহলে ইমবেডেড সেন্টেন্স মানে হলো একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে কি করা? যুক্ত করা। ওকে, তাহলে দেখেন আমরা কিভাবে যুক্ত করি। আমরা এই দেখছেন ক্লাসে কথা বলতেছে, আমি আমি জিগাইলে কথা কয় না। এখন ক্লাসে কথা বলা শুরু করছে। আমি যখন জিগাই তখন কোনো কথা কয় না। আচ্ছা তাহলে ভাই একটু খেয়াল করেন, ইমবেড মানে যুক্ত করা, ইমবেডেড সেন্টেন্স মানে সংযুক্ত বাক্য। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একটা অ্যাসার্টিভ এর সাথে আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত করতে পারি। আচ্ছা, দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত হলে কি সেটা কোশ্চেন হয়? আমারে বলেন তো। না স্যার, একটা স্টেটমেন্ট হয় শুধু। হ্যাঁ, তাহলে ভাই কেউ যদি দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যুক্ত করার পর সেটা কি ইমবেডেড কোশ্চেন বলবে নাকি ইমবেডেড সেন্টেন্স বলবে? এমবেডেড ইমবেডেড সেন্টেন্স। সেন্টেন্স বলা গেছে। এবার আপনারাই বুঝছেন, তাহলে যারা এটা ইমবেডেড কোশ্চেন বলে এদের জন্য দোয়া করেন, আল্লাহর জ্ঞান বাড়ায় দাও। যেমন আমিন। আপনি বলেন আই নো দ্যাট, চাইলে দ্যাট না লিখলেও হয়। আমি জানি যে শি ইজ ইনোসেন্ট, সে নিরীহ। এই যে দেখেন ভাই, দুইটা সেন্টেন্সকে আমরা ইমবেড করছি। এখন এই দুটো যুক্ত বাক্যকে কেউ যদি প্রশ্ন বলে তাহলে তো তার সাথে কথা বলার কোনো প্রয়োজনই নাই, বুঝছেন? 2 নম্বরে আসেন, আপনি প্রথমে একটা ইন্টারোগেটিভ লিখে তার সাথে একটা অ্যাসার্টিভ লিখতে পারবেন। এক্ষেত্রে প্রথম অংশ ইন্টারোগেটিভ, পরের অংশ অ্যাসার্টিভ। জি, আপনি চাইলে এইটাকে ইমবেডেড কোশ্চেন বলতে পারেন। যেমন আপনি কাউকে বলছেন যে ডু ইউ নো, তুমি কি জানো, তুমি কি জানো হোয়ার শি ওয়েন্ট, হোয়ার হি ওয়েন্ট, তুমি কি জানো সে কোথায় গেল? এই যে দেখেন ভাই, হি ওয়েন্ট এতটুকু কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। হোয়ার হি ওয়েন্ট এই এতটুকু হলো অ্যাসার্টিভ। আর ডু ইউ নো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আপনি 2 নম্বরটাকে বলতে পারেন এটা হলো ইমবেডেড কোয়েশ্চেন। 3 নম্বরের যে সিস্টেমটা ইনবেড করা বা যুক্ত করার, প্রথম অংশে থাকবে ইম্পারেটিভ, দ্বিতীয় অংশে অ্যাসার্টিভ। ধরে নেন আপনি আপনার এক বন্ধুরে বললেন যা, ভাগ, যা, ইংরেজি গো, এনি শেষ করে দিতে পারতাম। আপনার এক বন্ধু আপনার বাসায় আসছে, আইসা খালি বারবার বলতেছে দোস্ত জায়গা জায়গা, চলে যাই, আরেকদিন আসবানে, মেজাজ আপনার খারাপ হয়েছে, তখন আপনি বলতেছেন যে যা, ভাগ, গো, হোয়ার ইউ ওয়ান্ট টু গো। ইউ ওয়ান্ট টু গো তুমি যেতে চাও, হোয়ার মানে যেইখানে। তাহলে দেখেন তো, শুধু আমরা যদি এতটুকু বলতাম, ফুল স্টপ দিয়ে দিতাম, কি হইতো এটা? ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো, ইম্পারেটিভ হতো কিনা, আদেশ, উপদেশ, অনুরোধ। তাহলে দেখেন আমরা হ্যাঁ, জাস্ট আদেশ হইতো। এই যে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স, এতটুকু কি ইন্টারোগেটিভ? এই হয়ার থাকার কারণে কেউ ইন্টারোগেটিভ বলতে পারবে? ইন্টারোগেটিভ হওয়ার না, শর্ত কি? এর আগে অক্সিলারি থাকতে হয়। তাহলে এতটুকু ভার্ব হলো থাকতে হবে। imperative। এখন আপনারা বলেন তো, এই দুটো সেন্টেন্স সংযুক্ত হয়ে কি কোনো কোশ্চেন বানাইছে? না স্যার।
এইবার বুঝেন তাহলে ইনভেড হয় 3 রকমের। এই 3 রকমের মধ্যে মাত্র একটা কোশ্চেন, বাকি দুটা কোশ্চেনই না। তাহলে একটা একটা বাগানে যদি 3টা গাছ থাকে, একটা কলা গাছ, 2টা আম গাছ, এটাতে বাগান বলা যায় না। এরপরেও যদি বাগান বলেন, তাহলে একটা কলা গাছের জন্য এটাতে কলা বাগান বলবেন, নাকি 2টা আম গাছ থাকলে আম বাগান বলবেন? বলেন তো ভাই। তাহলে ডেফিনেটলি বিষয়টা কি বলতে দাঁড়াচ্ছে? পারবেন স্যার, জি, এই যে বলা যাবে না আমাদের স্যার। আমাদের আমাদের যারা এই 2 রকমের বাক করে বাদ দিয়ে একটা দিয়ে নামকরণ করে, তাদের নামকরণের কোনো সার্থকতা নাই। সমস্যাটা এইখানে। এটা বলার কারণে অনেকে আমার 14 গোষ্ঠী তুলে বকা দেয়, আরে মামা তুমি ভুল করছো, আমারে বকো কেন? তাহলে দেখেন এটা কিন্তু কোশ্চেন না, এটাও কোশ্চেন না। কোশ্চেন হলো জাস্ট 2 নাম্বারটা। আপনার কালেকশনে যত বই আছে দেখবেন সবগুলো বইয়ে নাম লিখে রাখছে, চ্যাপ্টারের নাম এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন, কিন্তু গিয়ে দেখবেন এরকম হাজার শত শত উদাহরণ। তাহলে তুমি নাম কি জন্য কোশ্চেন দিলা? এটা তো কোশ্চেন না। সমস্যাটা এইখানেই, বুঝছেন? এগুলো বললে অনেকে তো বাবা মা তুলেও বকা দেয়, বিশেষ করে আমার ভিডিওতে এসে অনেকে বকা দেয়। মানে ওনারা ভুল করবে কিন্তু আপনি ভুল ধরা দিতে পারবেন না। আচ্ছা এবার একটু আসেন, অনেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পার্থক্য বোঝে না ভাই। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলোকে মোট ভাগ করা যায় 4 ভাগে। তবে আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 প্রকার পড়ানো হয়। সেই 2 প্রকার কি কি? ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন, আরেকটা হলো ডব্লিউএস কোয়েশ্চেন। 3 নাম্বারটার নাম ট্যাগ কোয়েশ্চেন, মনে আছে আপনাদের? জি স্যার। 4 নাম্বারটার নাম হলো চয়েস কোয়েশ্চেন, যেটা আমাদেরকে পড়ানো হয় না। তাহলে দেখেন একটা সেন্টেন্স সেটা কি ইয়েস নো কোশ্চেন কিনা বুঝবেন কিভাবে? অর্থাৎ কোন একটা প্রশ্নের উত্তর আমরা ইয়েস নো দিয়ে দিতে পারবো কিনা কিভাবে বুঝবো? আমরা ডু জাস্ট দিয়ে শুরু করলে। যে সেই কোশ্চেনটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা। যদি অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে, আপনার ড্যাম শিওর থাকতে পারেন এই প্রশ্নের উত্তর আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবো। যেমন ধরে নেন আপনাকে কেউ বললো যে উইল ইউ গো দেয়ার, উইল ইউ টু ইট, তুমি কি এটা করবে? আপনি যদি করেন তাহলে কি বলবেন? ইয়েস, না করলে নো। এই যে অক্সিলারি ভার্ব যখন সাবজেক্টের আগে চলে আসে এবং এর সামনে আর কিছু থাকে না, তখন এই প্রশ্নটা ইয়েস নো কোয়েশ্চেন হয়। অন্যদিকে অক্সিলারি ভার্ব সাবজেক্ট ডট 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 সামথিং, দেখেন এখানেও কিন্তু সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে, তবে এর সামনে থাকবে একটা ডব্লিউএস ওয়ার্ড। ডব্লিউএস ওয়ার্ড গুলো চিনেন তো? when, where, who, whom, whose। যেমন এই সেন্টেন্সটাই যদি আমি এখানে লিখি, এই সেন্টেন্সটাই যদি লিখতাম যে উইল ইউ ডু ইট, তুমি কি এটা করবে? আপনি বলতে পারতেন ইয়েস, করলে বলবেন ইয়েস, না করলে নো। কিন্তু আমি যদি এখানে একটা ডব্লিউএস ওয়ার্ড লাগায় দেই, আমি যদি আপনাকে বলি when will you do it, তুমি এটা কখন করবে? ইয়েস নো বলা যাবে না। আবার আমি যদি আপনাকে এভাবে বলি যে where will you do it, তুমি এটা কোথায় করবে? আপনি ইয়েস নো বলতে পারবেন না, কোন জায়গায় করবেন সেই জায়গার নাম বলা লাগবে। আবার আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হাউ উইল ইউ ডু ইট, আপনি এটা কিভাবে করবেন? আবার আমি যদি আপনাকে প্রশ্ন করি হোয়াই উইল ইউ ডু ইট, আপনি এটা কেন করবেন? দেখেন তো এই প্রশ্নগুলোর উত্তর কি ইয়েস নো দিয়ে দেওয়া যায়? যায় না। আচ্ছা আপনারা আমাকে বলেন তো এই সেন্টেন্সটা কেন প্রশ্ন, মানে এই সেন্টেন্সটাকে আমি কেন ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্ন বলতেছি? কে বলতে পারবেন? এই যে এটা, স্যার ডাব্লিউএস কোশ্চেনের পরে সাহায্যকারী ভার্ব আছে, তারপরে সাবজেক্ট। এইবার ঠিক আছে ভাই, এই ডব্লিউএস ওয়ার্ডের কোনো ভ্যালু নাই। বিষয়টা হচ্ছে আপনি বলবেন যেহেতু সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে তাই এটা কোশ্চেন। এই যে আমি ডব্লিউএস ওয়ার্ডের কথা বললাম, ডব্লিউএস ওয়ার্ড জি বুঝলো তো স্যার। এটা কোশ্চেন। তার মানে কোশ্চেন হওয়ার জি জন্য ডব্লিউএস ওয়ার্ডের কোনো ভ্যালু নাই। হ্যাঁ, এটা ম্যাটার করে না। হোয়াট ম্যাটার্স ইজ অক্সিলারি ভার্ব বিফোর সাবজেক্ট। এইবার আমরা যে কাজটা করব, এইটাকে আপনারা অ্যাসার্টিভ বানায় দেন, এইটারে আপনারা অ্যাসার্টিভ বানায় দেন, কুইক চেষ্টা করেন। তাহলে এটারে অ্যাসার্টিভ বানালে কি হবে? ইউ উইল ডু ইট, ইউ উইল ডু ইট, ইউ উইল ডু ইট। এইটারে জি স্যার। অ্যাসার্টিভ বানানো। হোয়াই ইউ উইল ডু ইট। এই তো মাশাআল্লাহ, হোয়াইটারে চেঞ্জ করা যাবে না, হোয়াই থাকবে। তবে এবার জি, ইউটার সামনে আনবো, হোয়াই ইউ উইল ইউ উইল ডু ইট। ডু ইট। এটা কোনো কোশ্চেন না, কেন না? ডব্লিউএস ওয়ার্ড থাকলে প্রশ্ন হয় না, প্রশ্ন হয় সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকলে। ওকে, আসেন তাহলে জি আমরা স্যার। এই যে 3টা উদাহরণ দেখা, সরি
আমরা এই তিনটা উদাহরণ দেখে আশা করি বুঝতে পারছি কোনটা ইমবেডেড। যেমন আই নো ভেরি ওয়েল হি লিভস আ পুয়ার লাইফ, আমি জানি যে সে একটা খুব গরিব জীবন যাপন করে। এখানে লিভস না লিখে লিড লিখলেও সেন্টেন্সটা কারেক্ট হতো, এটাও কারেক্ট। ডু ইউ নো, এইটা কিন্তু একটা দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়ার হি লিভস, এটা কেন ইন্টারোগেটিভ নয় কে বলতে পারবেন? এটা এই জন্য ইন্টারোগেটিভ নয় যে সাবজেক্টের আগে কোনো অক্সিলারি সাহায্যকারী ভার্ব নাই এখানে। ইন্টারোগেটিভ। গো টু দ্য প্লেস, সেই জায়গাটাতে চলে যাও। হোয়ার, যেখানে তুমি যাই বাস করতে চাও, তাহলে এই দেখেন অ্যাসার্টিভ, এই যে দেখেন ইম্পারেটিভ। তাহলে ভাই এটাও কোশ্চেন না, এটাও কোশ্চেন না, তাই এই দুটোকে ইমবেডেড কোশ্চেন বলে মান সম্মান খাওয়া দাওয়া। প্র্যাকটিস সেকশন, দেখি আপনারা 1 নম্বর প্রশ্নের উত্তর কে সঠিক উত্তর দিতে পারেন। Do you know? এখানে 70% পোলাপান ভুল করে। স্যার বি নাম্বার। স্যার সি নাম্বার, ডু ইউ নো, যেহেতু ফার্স্ট পার্টে ইন্টারোগেটিভ অপশন আছে তাহলে হোয়ার হি লিভস, পরেরটা স্টেটমেন্ট, পরেরটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হইলো ওইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আচ্ছা স্যার একটা একটা কনফিউশন, এটা হয়তো ভুল এই কারণে হয়, লাস্টে আমি কি, আমার তো কোয়েশ্চেনে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, আবার কি আনসারে কোয়েশ্চেন মার্কটা কাউন্ট করবো নাকি ওইটা ছাড়াই ধরবো, এই এখানে এই আমার এতক্ষণে কনফিউশন বুঝছেন, এতক্ষণে বুঝছেন এই প্রশ্নের মধ্যে কি প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে কিনা? আছে একটা স্যার। কোশ্চেন কখনো দুইটা আছে। প্রশ্নবোধক চিহ্ন থাকে থাকে না। তার মানে প্রশ্নবোধক চিহ্ন না থাকলে সি কারেক্ট হতো, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া তাই সি হবে না। কারেক্ট উত্তর নাম অফ দ্য অ্যাবাভ। এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম ভুল দিয়ে আপনারে ভুল মেরে সাইজ করতে পারে। এটা তো জীবনও হবে না, কারণ ডাজ আগে আসতেই পারে না। আর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস নাই, তাহলে এটা কেমনে হবে? এটা কারেক্ট আনসার হইতো, কিন্তু একটা প্রশ্নে আপনি তো আর বান্ধবীর কাছে লাভ লেটার লিখতেছেন তা না, এটা আপনার বান্ধবীর বা আপনার প্রেমপত্র না। সো এখানে দুইটা দিনে 4টা 5টা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া যাবে না। ফর্মাল একটা কোশ্চেনে একটা প্রশ্নবোধক থাকে, দুটো প্রশ্নবোধক নেওয়ার কারণে রং। বলছিলাম এই জায়গাতে বেশিরভাগ পোলাপানি ভুল করে। এবার দেখেন এটা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট 17-18 সালের প্রশ্নে আসছিল। প্লিজ লেট মি নো, এতটুকু কি ইম্পারেটিভ, তাই না? তাহলে পরের অংশ আমার অ্যাসার্টিভ লাগবে, বলুন তো কোনটা হবে? ইউ ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এই তো ধন্যবাদ। অ্যাটেন্ড এর পরে কোনো প্রেপোজিশন হয় না, এই টু দেওয়ার কারণে রং। আর সাবজেক্টের আগে অক্সিলারি আসছে তো আরো রং। ইউ ডিডন্ট গো, দেখেন গো ক্লাস হয় নাকি গো টু ক্লাস হয়? গো টু হওয়ার কথা ছিল। টু নাই, তাই ডি কাটা। এই দেখেন আপনি যদি বলেন আমি ক্লাসে অ্যাটেন্ড করব, ইংরেজি হবে আই উইল অ্যাটেন্ড অ্যাটেন্ড দ্য ক্লাস। দা ক্লাস। অ্যাটেন্ড এর পরে অনেকে ইন লেখে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন মনে করে, হবে না। এবার আসেন দেখেন 14তম বিসিএস এর প্রশ্ন। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? আহা আমি অপশনটা লিখতে ভুলে গেছি এখানে, হ্যাঁ আমি অপশনটা লিখতে ভুলে গেছি। আচ্ছা এবার বলেন তো, আই হ্যাভ নো আইডিয়া। হোয়ার হি ওয়েন্ট। অ্যাসার্টিভ, তাহলে পরের অংশ আমাদের দরকার কি ভাই? অ্যাসার্টিভ অ্যাসার্টিভ। লিখবো। ডি নাম্বারটা আনসার। হোয়ার হি ওয়েন্ট, আমার কোনো আইডিয়াই নাই সে কোথায় গিয়েছে। বাকিগুলো হওয়ার কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই, কিছুই নাই। থ্যাংক ইউ। বুঝছে? ওকে, ওয়েলকাম তাহলে স্যার। আমরা এতটুকু দেখলাম, আমাদের সাবজাংটিভ বাকি আছে তাই না? হ্যাঁ সাবজাংটিভ বাকি আছে না? দেখেন তো। হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা পাঠ্য বাকি বিশেষ আছে। ওইটা বাকি। আচ্ছা আচ্ছা, আলোচ্য বিষয় কি কি দেওয়া ছিল আমাদের আজকে? এটা হচ্ছে কি এমবেডেড ছিল? সেন্টেন্সেস সাবজেক্টিভ আচ্ছা দুইটা। সাবজাংটিভ। আসেন সাবজাংটিভে যাই। মাথায় রাখবেন এতক্ষণ যা দেখছেন সব ছিল আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ। এখন যে ইংলিশটা শিখবেন এটা হচ্ছে গুলিস্তানের ইংলিশ। অদ্ভুত লাগতেছে যে স্যার গুলিস্তানের ইংলিশ কেন বললেন, তাই না? আসেন মারাত্মক একটা গুলিস্তানের ইংলিশ লিখবো আমরা এখন। এখন আমরা যে জিনিসটা শিখবো, হ্যাঁ মারাত্মক একটা জিনিস ভাই, এই জায়গাতে ইংরেজি শিক্ষকদেরকে বাস খাওয়া দিতে পারবেন, স্টুডেন্টের কথা বান। আমরা এখন যেটা দেখব, মূলত আমরা এখন আলোচনা করব সাবজাংটিভ ভার্ব নিয়ে। ওকে, সাবজাংটিভ ভার্ব নিয়ে। তবে আমি এখানে যে কাজটা করব, এটাকে ভার্ব না লেখা সাবজাংটিভ ওয়ার্ডস বানাই দিলাম।
তাহলে আমাদের প্রশ্নে দেয়া ছিল মানে আমাদের আলোচনায় দেয়া ছিল সাবজেক্টিভ ভার্ব, আমি এটারে বানাইলাম কি দাদা, সাবজেক্টিভ ওয়ার্ড। অর্থাৎ আমরা শুধু সাবজেক্টিভ ভার্ব দেখবো না, এখানে ভার্ব দেখবো, নাউন দেখবো, এবং সাইড বাই সাইড কিছু কি দেখবো, অ্যাডজেক্টিভ দেখবো। এটাকে মূলত বলা হয় সাবজেক্টিভ মুড। তো আমরা এখানে মুড না বলে সাবজেক্টিভ ওয়ার্ড বললাম। তো সাবজেক্টিভ ওয়ার্ডটা মূলত এই জায়গাটাতে আপনার মুখস্থ করতে হবে একটু বেশি বেশি। আমি আপনাদেরকে একটা টেকনিক শিখাই দিচ্ছি, এই টেকনিকের মাধ্যমে আপনি খুব ইজিলি সাবজেক্টিভ মনে রাখতে পারবেন। টেকনিকটার নাম হলো ওকে ব্রো। ওকে ব্রো, রূপা ইজ ভেরি মডার্ন। ঠিক আছে ভাই, রূপা অত্যন্ত আধুনিক। ওকে ব্রো, ঠিক আছে ভাই, রূপা অনেক আধুনিক। এই কথাটা দিয়ে আমরা খুব ইজিলি সাবজেক্টিভ ওয়ার্ড গুলোকে মাথায় রাখতে পারি। তাহলে আমরা প্রথমে যেটা দেখব সেটা হলো, প্রথমে আমরা সাবজেক্টিভ ভার্ব গুলোকে চিনবো। এই সাবজেক্টিভ ভার্ব গুলো কি আমরা ও দিয়ে দেখবো, হ্যাঁ। আর এই যে কে দেখতেছেন এটা মূলত কে না, এটা সি। আর ওয়াই দেখতেছেন এটা মূলত ডাব্লিউ হবে। তাহলে আমরা প্রথমে দেখে নেই ও দিয়ে সাবজেক্টিভ ভার্ব গুলো কি। ও দিয়ে আছে হলো অর্ডার। এবার সি দিয়ে কি আছে, সি দিয়ে আছে কমান্ড। কমান্ড মানে কি বলেন তো, আদেশ করা। এবার বি দিয়ে কোনো ভার্ব নাই, বাদ দিলাম আমরা। আর দিয়ে আছে রিকমেন্ড। আর দিয়ে আছে রিকমেন্ড, রিকোয়ার, রিকোয়েস্ট। রিকমেন্ড, রিকোয়ার, রিকোয়েস্ট। এবার ও দিয়ে আমাদের অলরেডি হয়ে গেছে। আর দিয়ে হয়ে গেছে ইউ। ইউ দিয়ে আমরা বাঙালিরা এটার উচ্চারণ করি আর্ট, কিন্তু এখানে হ্যাঁ আরটা সাইলেন্ট থাকবে, তাহলে উচ্চারণ হচ্ছে আজ। আচ্ছা, এবার পি দিয়ে আমরা পাচ্ছি প্রপোজ। এখান থেকে পাচ্ছি প্রেফার। এখান থেকে পাচ্ছি আমরা প্রেসক্রাইব। প্রেসক্রাইব। এবার আসেন এ দিয়ে আসতেছে অ্যাডভাইস, এস ই। কিন্তু যদি আপনি সিই লিখতেন তাহলে এটা হতো নাউন। আমরা সিই না লিখে লিখবো কি এস ই, অ্যাডভাইস। আই আই দিয়ে আমরা পাচ্ছি ইনসিস্ট। ওকে, ইনসিস্ট। এস দিয়ে আমরা পাচ্ছি স্টিপুলেট। আমরা পাচ্ছি সাজেস্ট। আচ্ছা, ভি দিয়ে নাই, ই দিয়ে নাই, আর হয়ে গেছে। ওয়াই দিয়ে নাই, ওয়াইটার আমরা ডাব্লিউ ধরে নিচ্ছি, উইশ। এম দিয়ে নাই, ও দিয়ে নাই, ডি দিয়ে আছে ডিমান্ড। ডিমান্ড। ডি দিয়ে আছে ডিক্রি। ওকে, আর এন এগুলো দিয়ে নাই, হয়ে গেছে। আরো দুই একটা মনে করলে আমি লিখে দেবো। তাহলে এই ভার্বগুলোকে আমরা কি ভার্ব বলবো দাদা, সাবজেক্টিভ ভার্ব। এবার আসেন আমরা এই ভার্বগুলোকে নাউন বানায় ফেলবো। তাহলে দেখেন, যেই ভার্বগুলোর নাউন সেম তাই আমি লিখলাম না। অর্ডার নিজেই ভার্ব নিজেই নাউন লিখলাম না। কমান্ড নিজেই ভার্ব নিজেই নাউন লিখলাম না। রিকমেন্ড হলো ভার্ব, এটা নাউন কি বলেন তো। রিকমেন্ডেশন। এই তো, ধন্যবাদ, রিকমেন্ডেশন। রিকোয়ার ভার্ব, কিন্তু এটা নাউন কি দাদা, রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্ট। রিকোয়েস্ট নিজেই ভার্ব নিজেই নাউন লিখলাম না। আর নিজেই ভার্ব নিজেই নাউন। প্রপোজ, প্রপোজাল। প্রেফার, প্রেফারেন্স। প্রেফারেন্স। আচ্ছা, প্রেসক্রাইব, প্রেসক্রিপশন। স্যার ইনস্টেটের পরে এটা কি লিখছেন স্যার? স্টিপুলেট। আমার হাতের লেখা অনেক সুন্দর তো, বুঝছেন, ফ্যান লাভলি লাগানো লেখা, কম কথা না। ভেঙে ভেঙে দেই, স্টিপুলেট। এবার বোঝা গেছে বাবা। হুম। আচ্ছা, প্রেসক্রাইব থেকে আসছে প্রেসক্রিপশন। প্রেফার, প্রেফারেন্স। অ্যাডভাইস, অ্যাডভাইস। অ্যাডভাইস। জ উচ্চারণ হয়েছিল, এটা স হবে, অ্যাডভাইস। ইনসিস্ট, ইনসিস্টেন্স। ইনসিস্টেন্স। স্টিপুলেট, স্টিপুলেশন। স্টিপুলেশন।
সাজেস্ট, সাজেশন, তার মতো করে বলবেন সাজেশন। সাজেস্টিয়ন। আমার ভাইকে বলে সাজেস্টিয়ন, বাবা সাজেস্টিয়ন না, সাজেশন। ডিমান্ড ডিগ্রি যা আছে সব সেম। ঠিক আছে, এইবার আমরা আসতেছি অ্যাডজেক্টিভ মামুল বেটার কাছে। যেগুলা যেগুলা বাদ গেছে এগুলাতে আগে আসেন। সি দিয়ে আছে, সি দিয়ে না আমি বলি আর কি। এখানে আছে কম পাল সরি। কম্পালসরি মানে কি? বাধ্যতামূলক। আবশ্যিক। হ্যাঁ, বি যেমন কম্পালসরি সাবজেক্ট বলে। হ্যাঁ, বি দিয়ে আমরা পাবো বেটার, আমরা পাবো বেস্ট। তাহলে গুড বেটার বেস্ট পড়ছিলেন? পড়ছেন। তাহলে বেটার আর বেস্ট আসলে গুড কি দোষ করলো? তাহলে বি দিয়ে গুড আসছে কেমনে বুঝছেন তো বাবা? গুড বেটার বেস্ট, তাহলে বেটার আর বেস্ট আসলে গুডও আসবে। আচ্ছা, তারপরে দেখেন আমরা আমরা বাদ দিয়েছিলাম কি কি, ভি বাদ দিয়েছিলাম। হ্যাঁ, ভি দিয়ে হলো ভাইটাল। আমরা 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 কিছু বাদ দিছি, এম বাদ দিয়েছিলাম। ম্যান্ডা, দেখেন আমরা অনেকে বলি ম্যান্ডাটরি, উচ্চারণ হচ্ছে ম্যান্ডাটরি। আচ্ছা, আর বাদ দিয়েছিলাম এন। এন দিয়ে হবে নিচে লিখে দিই, আমি এটাকে পিছিয়ে ফেলালাম। নেসেসারি, তারপরে মনে রাখবেন ইম্পর্ট্যান্ট। এগুলো আমার মুখস্থ আছে, আমি লিখতেছি। ইম্প্যারাটিভ, এরপরে আছে ক্রুশাল। হ্যাঁ, ক্রুশিয়াল না কিন্তু, হ্যাঁ ক্রুশাল। এরপরে আছে অবলি, আমরা বাঙালিরা বলি অব্লিগেটরি, উচ্চারণ হচ্ছে অব্লিগেটরি ইত্যাদি। এই যে শব্দগুলো দেখতেছেন, ও আরেকটা বাদ দিচ্ছি আমি, ই দিয়ে। হ্যাঁ, আমরা এটাকে এসেনশিয়াল বলি, উচ্চারণ হচ্ছে এসেনশিয়াল। এই শব্দগুলো দাদা, দাদারা, দিদিরা, বাবারা, মায়েরা আল্লাহর নাম নিয়ে এগুলারে ঠাড়া মুখস্থ করবেন। যদি ঠাড়া মুখস্থ করতে না পারেন সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী নয়, করটা আপনিই খাবেন। ওকে। স্যার এখানে এই, আপনি পজিটিভ হয়ে গেলেন, হ্যাঁ ভাই, আপনি পজিটিভ হয়ে গেলেন, ভাই আমি আমাকে দিয়ে মুখস্থ মুখস্থ করবো না, করাই। আমি আর মুখস্থ করবো না, আপনারা করবেন। এগুলার এট এনি কস্ট ভাই, এট এনি কস্ট মুখস্থ করতে হবে। এই যে আমি এখানে লিখে দিচ্ছি টি এন, মানে ঠাড়া মুখস্থ, টানা মুখস্থ। এইটা আপনারা মুখস্থ করতে হবে। এই পুরো প্রক্রিয়াটা কিভাবে মাথায় রাখবো আমরা? আমরা এইভাবে মাথায় রাখবো, আমরা এইভাবে লিখবো। ওকে ব্রো, রূপা ইজ ভ্যারি, বুঝতে পারছেন তো ভাই? মডার্ন। এবার ওর এর পাশে যা যা পাইছেন, ও দিয়ে কি পাইছিলেন ভুলে গেছেন? ও দিয়ে হচ্ছে অর্ডার। এবার আর নাম আর ভাব চিন্তা করার দরকার নাই। তারপরে অব্লিগেটরি। এবার কে মূলত সি, সি দিয়ে কি পাইছিলেন? ভার্বে পাইছিলেন কমান্ড। অ্যাডজেক্টিভে পাইছেন কি? ক্রুশাল। আর কি পাইছেন? কম্পালসরি। এইভাবে বি দিয়ে যা পাইছেন, আর দিয়ে যা পাইছেন, ও দিয়ে, আর দিয়ে সব পাশে লিখবেন। আমি এইভাবে মুখস্থ করছি ভাই, না বুঝেন নাই টেকনিকটা? আমি এভাবে মুখস্থ করছি। এট এনি কস্ট আপনাকে এটা মুখস্থ করতে হবে। যদি এইটা মুখস্থ হয়ে যায়, আমি স্যার বলছিলাম এই মুখস্থর সরাসরি, তাহলে আপনাকে এইবার দুইটা স্ট্রাকচার মুখস্থ করতে হবে। এইখানেও একটা স্যার ঘটনা আছে, বাংলাদেশি বইগুলো, জি বলেন। স্যার যদি অব্লিগেটরিটা অ্যাডজেক্টিভ ওটা হয়, আমরা নাউন হিসেবে অব্লিগেশন ইউজ করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, অব্লিগেশন হবে, যাবে, কোনো সমস্যা নাই। তাহলে খেয়াল করেন ভাই, এখানে দুইটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচার গুলো আপনার একবারে ঠাড়া মুখস্থ করতে হবে। তবে বাংলাদেশি বইগুলো জাস্ট একটা স্ট্রাকচার দেয়, দুইটা দেয় না। কেন দেয় না আমি জানি না, এটা আল্লাহ মালুম। তাহলে এক নাম্বার স্ট্রাকচারটা দেখেন, আপনাদেরকে একটু দেখায় দিই। আমরা আমাদের আলোচনায় বারবার আর সাবজেক্টিভ ওয়ার্ড বলবো না। হ্যাঁ, আমরা আর সাবজেক্টিভ ওয়ার্ড বলবো না, আমরা এটাকে বলবো এস ডাব্লিউ। এস ডাব্লিউ স্ট্যান্ডস ফর সাবজেক্টিভ ওয়ার্ড। এটা হতে পারে সাবজেক্টিভ ভার্ব, সাবজেক্টিভ নাউন, সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ। এস ডাব্লিউ বললেই কি বুঝবেন ভাই? সাবজেক্টিভ ওয়ার্ড। ধরেন আপনি কোনো একটা সেন্টেন্সের কোনো একটা জায়গায় যদি একটা সাবজেক্টিভ ওয়ার্ড পান, তারপরে যদি দ্যাট পান,
তারপরে যদি সাবজেক্ট পান, তারপরে যদি গ্যাপ পান, এবং তারপরে যদি আপনার কাছে মনে হয় যে এই সেন্টেন্সটা আসলে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দেন আপনি এই জায়গাটাতে একটা V1 লিখবেন। V1 মানে কি বলেন তো? ভার্বের প্রেজেন্ট ফর্ম নাকি বেস ফর্ম? স্যার বেস ফর্ম। আচ্ছা, আমি আপনাকে একটু লিখে দিই। হ্যাঁ, এই যে ইট, এইট, ইটেন, এটা কি বলা হয়? V1 মানে বেস ফর্ম। এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমি লিখলাম হ্যাভ, ব্র্যাকেটে লিখলাম হ্যাজ, পাস্ট টেন্স কি? হ্যাড, হ্যাঁ পাস্ট পার্টিসিপল হ্যাড। হ্যাঁ বলুন হ্যাভ আর হ্যাজ এর মধ্যে পার্থক্য কি? স্যার, হ্যাভ বেস ফর্ম, হ্যাজ প্রেজেন্ট ফর্ম। এই তো, ধন্যবাদ ভাই। What's the difference between base and present form? The difference is that you can add an ing with base form. Base form এর সাথে ing যোগ করতে পারবেন। have এর লগে ing যোগ করেন, having হবে। জীবনে হ্যাজিং শুনছেন? না শুনেন স্যার, নাই? আচ্ছা, তাহলে বলেন তো বি বেস ফর্ম নাকি am is are বেস ফর্ম? বি বেস ফর্ম। কারণ বি এর লগে ing যোগ করলে বিং হয়। আমরা এই জায়গাটাতে সবসময় কি প্রেজেন্ট ফর্ম লিখবো নাকি বেস ফর্ম? বেস ফর্ম। বেস ফর্ম। এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন আমরা পরের লাইনটাতে যাইয়া। এবার আসেন, যদি আপনি এরকম পান যে কোন একটা সেন্টেন্সের কোন একটা জায়গায় একটা সাবজেক্টিভ ওয়ার্ড আছে, তারপরে দ্যাট আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে গ্যাপ আছে, তারপরে একটা গ্যাপ দেয়া আছে, এরপরে আপনার মনে হচ্ছে যে এই সেন্টেন্সটা আসলে নেগেটিভ হওয়া উচিত, সেক্ষেত্রে আচ্ছা বলেন তো, আমি যদি আপনাকে বলি যে ভাই আমার ভাত খাওয়া উচিত, ইংলিশ কি? আই শুড আই শুড ইট রাইস। ইট রাইস। কথার কথা, আল্লাহ মাফ করুক, আমি যদি বলি আমার ধূমপান করা উচিত, আই শুড স্মোক। স্মোক। এবার আমি যদি বলি আমার ভাত খাওয়া উচিত নয়, ইংলিশ কি হবে? আই শুড নট বি ইটিং রাইস। রাইস। আই শুড নট ইট রাইস। আমার ধূমপান করা উচিত নয়, আই শুড নট স্মোক। তাই না? যদি এটা সাবজেক্টিভ হয় তাহলে এই বাক্য দুটো এরকম হবে। এরকম হবে, আই নট ইট রাইস, আই নট স্মোক। দেখেন তো, আই নট ইট রাইস কিরাম লাগে বাক্যটা? ইংল্যান্ডের ইংলিশ মনে হয় না গুলিস্তানের ইংলিশ মনে হয়? গুলিস্তান স্যার, জিঞ্জিরার। এই এই জিনজিরার ইংলিশ। যখন নেগেটিভ বাক্য হবে তখন সাবজেক্টের পরে নট প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম লেখা লাগবে। যেমন আই নট গো, চিন্তা করেন, আই নট গো নাকি আই ডোন্ট গো? এর হবে আই আই নট গো। ডোন্ট। সাবজেক্টিভ জিনিসটা এমন এক অবস্থা, ওই আপনার দেখার পরে মনে হবে পুরা লাগে উড়াদুরা। হ্যাঁ, এই উড়াদুরা আপনার এমন মাথাটা নষ্ট করে দিবে যদি আপনি জাস্ট উল্টো মাথায় রাখতে না পারেন। আসেন এবার আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন স্যার, তাহলে সাবজাংটিভের প্রয়োজনটা পড়লো কেন? সাবজেক্টিভ, এটা ভাই এটা এটা হচ্ছে একটা ফর্মাল ক্যাটাগরির গ্রামার, বুঝছেন? ফর্মাল আচ্ছা, ক্যাটাগরির একটা গ্রামার আর কি। স্পোকেন না ইংলিশ আমরা তো সাধারণত গ্রামার ফলো করে একটা মাধুর্য আনার জন্য, এখন এইটা মাধুর্যটা এইটা হারাই এটাও যেতেছে। একটা, এটাও একটা ওরকম মাধুর্যতা। যেমন আপনাদের সাথে কি ইনভার্সন আলোচনা করা হয়েছে? হুম। ইনভার্সনের স্যার, ক্লাস হয়েছে? ইনভার্সন তো উঠে যাবে, আমি অন্তত পাই নাই, অন্য কেউ পাইলে তো মাইনাস হতে পারে, আমার খেয়াল নাই স্যার। মাইনাসে যাবে না, মাইনাস টু আসে নাই। আচ্ছা, -2 এদিকে ভাই, রমজান ভাই -2। রমজান হ্যাঁ ভাই ক্লাসে থেকে টিউশন করাইতেছে। না, ঠিক আছে রমজান ভাই, এই জন্যই রমজান ভাই কথা বলে না, নাহলে রমজান ভাই কথা না বলার লোক না। ঠিক আছে, ধন্যবাদ। দেখেন আমরা যদি এরকম করে বলি যে হিজ ডক্টর অলওয়েজ সাজেস্ট দ্যাট হি ড্যাশ ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। এবার আসেন গুরু, সেই প্রাইমারি থেকে শুরু। আমরা এখন এই বি সি ডি চারটে অপশন দেখবো। এখানে আসলো মনে করেন টেক, এবার আসলো টেকস, এবার আসলো শুড টেক, এবার আসলো শুড নট টেক। তাহলে এবার এই জায়গাটাতে এই এই কোশ্চেনটাই যদি আপনার আসে, আপনি তখন কি করতেন?
টেক্সট বসাইতাম ইউজুয়ালি, ও শুড টেক বসাইতাম। সি নাম্বার শুড টেক, আর নাইলে যদি ভুলও করে তাহলে বি লিখবে টেক্স। কিন্তু ওস্তাদ এখানেই তো খেলা হবে। খেলাটা কি দেখেন তো, সাজেস্ট কি আমাদের সাবজেক্টিভ ওয়ার্ডের তালিকায় ছিল? ছিল স্যার। আচ্ছা, তাহলে এই যে সাবজেক্টিভ ওয়ার্ড চলে গেছে। এরপরে দ্যাট আছে নি বাবা, এই যে দ্যাটও আয়া করছে। এরপরে কি সাবজেক্ট পাইছেন? জি স্যার। আমাদেরকে জন্মের পর থেকে পড়ানো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যোগ করা হয়। তাই যারা আবেগে এখানে এস যোগ করবেন তাদের জন্য আগাম 2 মিনিটের নীরবতা। এবং দেখেন এই বাক্যে নেগেটিভ সেন্টেন্স হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে হি টেক ফিজিক্যাল এক্সারসাইজ। চিন্তা করেন গুলিস্তানের ইংলিশ মনে হবে কিনা, যে হি টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এটা আবার কেমনে হলো? এটাই তো ভাই সাবজেক্টিভের খেলা। যদি সাবজেক্টিভ ওয়ার্ড থাকে, দ্যাট থাকে, তারপরে যদি সাবজেক্ট থাকে, এটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে কারেক্ট অ্যান্সার পাওয়া গেছে। বুঝতে পারছেন তো ভাই? আসেন এবার পরের বাক্যে যাই। স্যার এই বাক্যের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে, জি, যেহেতু এখানে আপনার টেকটা বসানো হয় তার আগে একটা থার্ড পারসন হি আছে, এটা সাবজেক্টের কারণে কিন্তু ই বা অ্যাসটা হয় না যে। হবে না তো, এটাই তো বলছি সাবজেক্টিভ আপনার জীবনের যত গ্রামার আছে সবগুলোরে সানডে মানডে ক্লোজ করে দেবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই জন্য তো বললাম ভাই, এই গ্রামারটা আপনার কাছে মনে হবে সালে গুলিস্তানের ইংলিশ রে, নোয়াখালীর ইংলিশ, ফেনীর ইংলিশ, আমাদের দিনাজপুরের ইংলিশ, মুন্সিগঞ্জের ইংলিশ, ইংল্যান্ডের ইংলিশ মনে হবে না আপনার কাছে। কারণ আপনি এতদিন যা পড়ছেন সবগুলো তো পুরো উল্টে দিল। আচ্ছা, এইবার আমরা যদি এরকম করে লিখি, দেখেন এটা চাকরির পরীক্ষা একটা কোয়েশ্চেন। চাকরির পরীক্ষা একটা প্রশ্ন দিচ্ছি, দেখেন হিজ ফাদার্স উইশ ইজ দ্যাট হি ড্যাশ বিসিএস ক্যাডার। তার বাবার ইচ্ছা যে সে একজন বিসিএস ক্যাডার হোক। এ বি সি ডি। আসেন দেখি বিসিএস ক্যাডার কেমনে হয়, আমরা একটু দেখতেছি এখানে। হ্যাঁ, বিকাম থাকলে ওটাই হবে। এই ধরনের লেখা আছে শুড বি, এবার লেখা আছে ইজ, এবার লেখা আছে আর, এরপর লেখা থাকলো বি। বি কোনটা দেওয়া আনসার। আছে? জি, বি, এখন আমরা উইশ তো সবাই বলবো সাবজেক্টিভ। তার বাবার ইচ্ছা তার বিসিএস ক্যাডার হওয়া উচিত, তাহলে লিখবে শুড বি, আর নাহলে মানুষ লিখবে হি ইজ এ বিসিএস ক্যাডার। কিন্তু গুরু, এই যে দেখেন উইশ সাবজেক্টিভ ওয়ার্ডে পাইছেন, ইজ আছে এটা আমাদের দেখার বিষয় না, তারপরে দ্যাট আছে কিনা দেখেন, সাবজেক্টিভ ওয়ার্ড আছে, দ্যাট আছে, এরপরে সাবজেক্ট আছে, তাহলে খেলা হবে হি বি এ বিসিএস ক্যাডার। দেখেন জীবনে এটা বাক্য হওয়ার কথা না, কিন্তু এটাই সায়েন্স, কিচ্ছু করার নাই। ওকে, আপা এখন বিদেশে, তাই না? তাহলে আসেন আমরা এবার পরের কোশ্চেনটা দেখে নিই। আসেন আমরা যদি বলি দা মঙ্ক, মঙ্ক মানে সন্ন্যাসী, নান মানে সন্ন্যাসিনী। দা মঙ্ক advised the king that the sinners stay there anymore. আমরা জানি অ্যানি শব্দটা হয় নেগেটিভ সেন্টেন্সে বসে, আর নাহলে প্রশ্নবোধক চিহ্ন সেন্টেন্সে বসে। তাহলে আমি এখানে এই বি সি ডি চারটা অপশন দিচ্ছি। শুড নট স্টে, মাস্ট নট স্টে, নট স্টে, স্টে। স্যার স্টে তো কোয়েশ্চেনে একবার দিছেন, তাহলে তার মানে নট স্টে হওয়ার কথা ছিল। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি রেজিস্ট্রি কেটে দিচ্ছি। দ্য সিনার নট স্টে, অ্যাডভাইস তো সাবজেক্ট হিসেবে আসছে। তাহলে আমরা একটু দেখি ভাই, এই বাক্যটা আমরা একটু বাংলা অনুবাদটা করতে যাই, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। দ্য মঙ্ক অ্যাডভাইসড দ্য কিং। দেখবেন প্রত্যেকটা রাজার আন্ডারে কিছু পুরোহিত থাকে, তাই না?
এই মঙ্ক সন্ন্যাসী রাজাকে উপদেশ দিচ্ছেন, দেখেন এটা কিন্তু সাবজেক্ট ওয়ার্ড হয়ে গেছে। এরপরে কি আছে দেখার দরকার নাই, দ্যাট আছে কিনা তাই দেখেন। সিনার, সিনার লিখলাম কেন, এটা সিনার্স, সিনার্স। দেখেন তো ভাই এরপরে সাবজেক্ট আছে না? আরে, সাবজেক্ট আছে কিনা? তাহলে দেখেন একটা সাবজেক্টিভ হওয়ার জন্য যা যা লাগে, মানে এই সাবজেক্টিভ ওয়ার্ড আছে, দ্যাট আছে, এরপরে সাবজেক্ট আছে। আর যদি বাক্যটা নেগেটিভ হয়ে যায় তাহলে আমরা কি লিখবো? নট প্লাস ভি1। তাহলে দেখেন সন্ন্যাসী রাজাকে প্রস্তাব দিলেন যে যে এইখানে মানে তার এই রাজ্যটাতে আর যেন কোনো পাপীরা স্টে করে নাকি স্টে না করে। স্টে না করে। এই যে তাহলে স্টে না করে হিসাবে হওয়া উচিত ছিল শুড নট স্টে বা মাস্ট নট স্টে, কিন্তু নিয়মটা কি ভাই? নট স্টে হবে, নট প্লাস বেস ফ্রম। আশা করি বুঝতে পারছেন। আরেকটা সেন্টেন্স দিই, যেমন ধরে নেন আমি বললাম যে মাই ফ্রেন্ড advised that I before teachers, আমার বন্ধু আমাকে অ্যাডভাইস করলো শিক্ষকদের সামনে ডট ডট ডট, এ বি সি ডি, should smoke, do not নট smoke, স্মোক। should not smoke, not smoke। আমার বন্ধু নট আমাকে স্মোক। অ্যাডভাইস করলো স্যারদের সামনে বিড়ি খাইস নাকি বিড়ি খাইস না। খাইস না। এখন আপনি বলতে পারেন ভাই আমার বন্ধু তো দুষ্টু, ও তো আমারে বলছে বিড়ি খাইস। দাদা এখানে এমন একটা শব্দ বসছে অ্যাডভাইস, অ্যাডভাইস মানে উপদেশ দেয়া। উপদেশ কখনো বিড়ি খাওয়াটা হয় না। আদেশ হইতে পারে বেটা বিড়ি খা নাহলে তোর মাইরে ফেলাবো, উপদেশ কখনো নেগেটিভ হবে না। তাহলে শব্দ চয়নও কিন্তু একটা বিষয় আছে। দিস ইজ অল অ্যাবাউট সাবজাংটিভ, আশা করি বুঝে ফেলেছেন। স্যার ওই ডিওর গ্যাস রুমের ভাইয়ারা হলে তখন তো মানে অ্যাফার্মেটিভ হতো না। ওই গেস্টিমের ভাইরা যদি বলে ওরা তো মানুষ না ভাই, বুঝছেন? যারা ওই যে মানুষের র্যাক দেয়, মানুষের ক্ষতি করে, ওরা ওদেরকে আপনি মানুষের পাল্লায় ফেলেন? না স্যার, অবভিয়াসলি না। এটা তো বিশেষ মানুষের তো বাহিনী বুঝতে ভাই। হইব হ্যাঁ, ও ওদের ওদের তো উপদেশ না ভাই, বুঝছেন? ওরা দেখবেন কোরআন হাদিস বললেও আপনার টেনশন হবে যে সত্যি কথা কইছে কিনা, যারা এই পাকা প্রোগ্রাম করে। আচ্ছা তাহলে এখানে আমরা ডেফিনেটলি কোনটা নেব? নট স্মোক। তাহলে আমাদের আলোচ্য বিষয় যা যা ছিল আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ওকে, আমাদের প্রত্যেকটা টপিক শেষ। এইবার আপনাদের যদি আমার আলোচনা করা বিষয়গুলোর মধ্যে কোনো প্রশ্ন থাকে জাস্ট ফিল ফ্রি টু আস্ক, প্রশ্ন করতে পারেন। আর না থাকলে আল্লাহর রহমতে তো সমস্যা হওয়ার সুযোগই দিচ্ছি না। না স্যার, সবগুলাই সম্পূর্ণভাবে এক্সপ্লেন করছেন স্যার, বুঝতে আচ্ছা, ঠিক পারছি আছে। আলহামদুলিল্লাহ। আমি আমি যেই কাজটা করতেছি এই যে দেখেন, আমি এক্সপোর্টে চলে গেলাম। এটাতে আপনাদের যেই ফাইলটা, হ্যাঁ এই ফাইলটাকে আমি PDF বানাই দিচ্ছি। হ্যাঁ আজকে কত তারিখ ভাই? আজকে 7 তারিখ, 11 মাস। আচ্ছা ঠিক আছে, 7। 7, হুম 11, 11 24 2024। 7, 11, 7, 11, 24। হ্যাঁ আমি নাম দিলাম, এই যে লিখে দিলাম মীর জাফর, না কিন্তু হ্যাঁ আমার নাম মীর জালাল। জাফর বললেন না, গুনাহ হবে। এই যে মীর জালাল সুমন স্যার। আমি আজকের তারিখ লিখে এই যে ফাইলটা তখন যা ক্লাস দিলাম এটা আমি আপনাদেরকে এই যে পিডিএফ বানাই দিলাম। এটা এখন আমাদের পিডিএফ থ্যাংক ইউ হয়ে স্যার। গেছে। আপনাদের এখন এই যে আমাদের দেখেন জমা হয়ে গেছে। হয়ে গেল তারিখ লেখা ফাইলটা, একটু কম দেখতেছি। এখানে জমা দিলাম, মাই ফাইলসে মনে হয় জমা হয়েছে, দেখতে হবে। জমা না হয় এই যে জমা হয়ে গেছে। হ্যাঁ এই মাই ফাইলসে গেলে আমাদের এই যে ফাইলটা পাওয়া গেছে। এখন এখন এই যে আমি এই যে ফাইলটা দিয়েছিলাম না, আমি এটা পুরোটা কেটে দিচ্ছি। হ্যাঁ আমি পুরোটা ডিলিট করে দিই। দেখেন আপনাদের যা লাগতো সব আপনারা পেয়ে গেছে।
আমি টোটাল 9 পৃষ্ঠা দিয়েছিলাম, এই যে 9টা পৃষ্ঠাটা আমি ডিলিট করে দিলাম। শেষ। এবার এই যে দেখেন, এই যে আমি যে ফাইলটা দিলাম না আপনাদেরকে, এই যে দেখেন আমি ক্লাসে যা যা করাইছিলাম সব আপনারা এই জায়গাটাতে পাবেন। পাচ্ছেন? দেখেন তো এগুলো পড়েছি না? জি স্যার। এইটা তাহলে আপনাদেরকে এই যে আজকের তারিখের নামে যে পিডিএফটা আছে, এই পিডিএফটা অফিস থেকে দিয়ে দেবে ইনশাল্লাহ। প্লাস আমি যে স্লাইডটা আপনাদেরকে দিলাম, এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। দুটো স্লাইডও পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। এখন বাসায় একটু স্টাডি করেন। স্টাডি করে যদি কোনো প্রবলেম পান সেক্ষেত্রে সলভ ক্লাসে আলোচনা হবে। তাহলে ভালো থাকেন ভাই। আমাদের বাসায় আমার ওয়াইফ অসুস্থ, একটু দোয়া করেন আল্লাহ যেন তারে ভালো রাখে। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।